এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। গায়ে হলুদের সময় জান্নাতের এক্স বয়ফ্রেন্ড চলে আসে। জান্নাত তো দেখেই খুশি হয়েছে, কারণ সে জানে তাকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে যাবে। জান্নাত, তোমার সাহস কিভাবে হলো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আমার কি হবে এখন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমার সাথে চলো, আমরা দুজনে সুখে সংসার করব। জান্নাত মনে মনে বলছে। এইটাই তো আমি চাই আবির। অতপর জান্নাত আর কিছু না ভেবে আবিরের কাছে চলে যায়। এইসব কিছু দেখে তো সবাই অবাক, কারণ এত বিশ্বাস করতো জান্নাতকে, আর সেই কিনা আজ একটা ছেলের জন্য পরিবারের সবার মুখে চুলকালি মাখাবে। এটা যেন বিশ্বাস করতেই চাইছে না কেউ। আই চলো আবির এখান থেকে। আমি সেই কখন থেকে তোমার অপেক্ষা ছিলাম, কখন আসবে আর এসে আমাকে নিয়ে যাবে। চলো, আমাদের কোনো বাধাই আজকে আটকাতে পারবে না। তারা যখন দুজনে চলে যাবে তখনই জান্নাতের বাবা এসে বলল, যদি চলে যাস তো আমাকে মেরে ফেলে চলে যা, কারণ এই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না। বাবার কথা শুনে জান্নাত যেন থমকে গেল। এই জান্নাত, চলো তুমি, পরে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে চলো। এই বলে যখনই জান্নাত যেতে শুরু করলো, তখনই জান্নাতের বাবা একটা বিষের বোতল এনে সব বিষ খেয়ে ফেললো। সবাই তখন বলতে থাকে, জান্নাত, তোর বাবা বিষ খেয়েছে, প্লিজ যাস না ওই ছেলের সাথে। কথাটা শোনা মাত্র জান্নাত চলে আসে তার বাবাকে দেখতে। সত্যি তো, বাবা বিষ খেয়েছে। সবাই কান্না শুরু করে দিল। কি হবে এখন? বাবা, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি যা বলবে আমি তাই করব। এমন পরিস্থিতি দেখে আবির সেখান থেকে পালিয়ে যায় ভয়ে। যদি কিছু হয় তখন সব দোষ তার উপর এসে পড়বে এই ভেবে। এরপর সবাই মিলে জান্নাতের বাবাকে হাসপাতালে ভর্তি করে। সবাই চিন্তিত, যদি খারাপ কিছু হয় তখন কি হবে। জান্নাত বেশি চিন্তিত, কারণ তার জন্য বাবা এমন হয়েছে। এইসব ভাবতেছে সবাই। এর প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে বলল, চিন্তার কোনো কারণ নেই, আপনারা ঠিক টাইমে নিয়ে এসেছেন, তাই বেশি কিছু ক্ষতি হয়নি। তবে রোগীকে টেনশনে রাখা যাবে না কিন্তু। ডাক্তার, আমি একটু ভিতরে যেতে পারি প্লিজ? হুম, একজন যেতে পারেন, তবে বেশি কথা বলবেন না। এটা বলেই ডাক্তার চলে যায়। জান্নাতে ভিতরে প্রবেশ করলো। বাবা, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি যে ছেলের সাথে বিয়ে দিবে আমাকে, তাকেই আমি বিয়ে করব। জান্নাতের বাবা কথা বলতে পারছে না, তারপরেও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। অবশেষে প্রায় 2 দিন পর সুস্থ হলো জান্নাতের বাবা। তাই আজকে এই জান্নাতের বিয়ে। যে ছেলের সাথে বিয়ে হবে সেই ছেলের নাম জাহিদ। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে এখন জব করে। মারে, দেখিস তুই অনেক সুখে থাকবি। জাহিদ ছেলেটা খুব ভালো, ওর বাবা মাও অনেক ভালো। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো বুঝো। জান্নাত চাইছে না জাহিদকে বিয়ে করতে, সে চায় আবিরকে বিয়ে করতে, কারণ আবিরকে সে অনেক ভালোবাসে। বাবার এমন পরিস্থিতিতে হাজারো কষ্ট বুকে নিয়েই বিয়েতে রাজি হয়েছে। অনেক অনুষ্ঠান করেই জান্নাতের বিয়েটা সম্পূর্ণ হয় জাহিদের সাথে। আজ জান্নাতের বাসর রাত। সেই 12টা থেকে বসে আছে জান্নাত জাহিদের অপেক্ষায়, কিন্তু জাহিদ আসতেছে না। এই চল, এখানে তোর বউ বাসর ঘরে অপেক্ষা আছে। বেশি দেরি করিস না, তা না হলে ঘুমিয়ে যাবে। রে, ঠিক বলেছিস। যদি ঘুমিয়ে যায় তাহলে আর কিছুই করতে পারবে না আজকে। আরে তোরা থামবে কি একটু, পাগলেরা। আর কোনো কথা বলতে না দিয়ে সবাই জোর করে জাহিদকে বাসর ঘরে পাঠিয়ে দিল। জাহিদ বাসর ঘরে আসা মাত্রই জান্নাত সালাম করে জাহিদকে। জান্নাত জাহিদকে সালাম করে আগের জায়গায় গিয়ে বসে পড়ল। জাহিদ যখন জান্নাতের মুখের ঘোমটাটা তুলে দেখে, তখনই জান্নাতও জাহিদের দিকে তাকালো। আর তাকিয়েই জান্নাতে বলে উঠল, ছি ছি ছি, এই কালো ছেলেটা আমার বর? বাবা তো বলেছিল ছেলে অনেক ভালো, এখন দেখি পুরাই কাইল্লার কাইল্লা। জাহিদ জান্নাতের এমন কথা শুনে পুরাই অবাক হয়ে যায়। আচ্ছা, আপনি আমাকে বিয়ের আগে ছবিতে দেখেন নাই? দেখলে কি আর আপনার মতো এমন কালো ছেলেকে বিয়ে করতাম? কি আর করার বলেন, এখন তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি আপনাকে স্বামী হিসেবে মানব না, আর আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আপনি তো দেখি খুব সুন্দরভাবে মজা করতে পারেন। যাই হোক, বাদ দেন এইসব। আজ আমাদের বাসর রাত, সো চলেন এটা উপভোগ করি। এটা বলেই জাহিদ যখনই জান্নাতের গায়ে হাত দেয়,
জান্নাত কিছু না ভেবেই জাহিদকে আপনি আমার কথা বুঝছেন নাই? আপনাকে বললাম না আমার অন্য কোথাও সম্পর্ক আছে। আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। তবে আপনি আমাকে বিয়ে করলেন কেন? আমার জীবনটা নষ্ট করলেন কেন? সেটা কি আমি জানতে পারি? আপনাকে বিয়ে করার ইচ্ছে আমার বিন্দু পরিমাণ ছিল না। শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেছি। আপনি এত কালো জানলে আমি কখনোই আপনাকে বিয়ে করতাম না, বুঝেছেন? আর চিন্তা করবেন না, 3 মাসের আগে তো আর ডিভোর্স হয় না, তাই 3 মাস হয়ে গেলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব। ডিভোর্স দেওয়াটা যতটা সহজ মনে করছেন, কিন্তু এটা দেওয়াটা কিন্তু ততটাই কঠিন। আমার কাছে কোনো কঠিন না, বুঝলেন? জাহিদ ভাবতেই পারেনি বাসর রাতে এমনটি হবে। কত স্বপ্ন ছিল তার বাসর রাতকে নিয়ে, এখন সবকিছুই নিছক স্বপ্ন। ভেবেছিলাম বাসর রাতে বউকে নিয়ে ওই দূর আকাশের চাঁদ দেখবো দুজনে, কিন্তু পুরা কপাল আমার। বউয়ের ভালোবাসাটাই পেলাম না। আজকে কালো বলে, আচ্ছা ঠিক আছে সরেন, আমি ঘুমাবো। জাহিদ আবারও বলল, আমাদের মতো কালো ছেলে আল্লাহ কেন সৃষ্টি করেছেন বুঝি না। না পাই সমাজের মূল্য, আর না পাই বউয়ের ভালোবাসা। আপনি খাটে ঘুমাতে পারবেন না, বুঝলেন? আপনি সোফায় গিয়ে ঘুমান। আপনার মাথায় কি ঠিক আছে? আমি কেন সোফায় ঘুমাবো? আপনি যদি এখানে ঘুমান তাহলে আমি চিল্লাচিল্লি শুরু করে দেব। আপনার মনে কি কোনো রকমের রসকস নেই নাকি? ফাজিল মেয়ে একটা কোথাকার। আমি খারাপ। আচ্ছা, আপনার কাছে কি ফোন আছে? থাকলে একটু দিবেন। অবশ্যই ফোন আছে, কিন্তু এত রাতে কাকে ফোন করবেন আপনি? আমার এক্স বয়ফ্রেন্ডকে ফোন দিব, ও হয়তো অনেক কান্না করতেছে। দেন না একটু ফোনটা। জাহিদ কিছু চিন্তা না করেই জান্নাতকে ফোনটি দিল। এরপর জান্নাত ফোন হাতে পেয়েই তার বয়ফ্রেন্ডকে ফোন দেয়। হ্যালো, আবির বলছো? জি আবির বলছি, কিন্তু আপনি কে? আমি তোমার জান্নাত বলছি। ও আচ্ছা, বলো কি বলবা। আবির প্লিজ বোঝার চেষ্টা করো, বাবা অসুস্থ ছিল তাই এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। থাক, হয়েছে, মিথ্যা বলতে হবে না। সত্যি ভালোবাসলে সেদিন আমার সাথে চলে আসতে। এমন করে বলো না প্লিজ। 3 মাস অপেক্ষা করো, আমি তোমার কাছে চলে যাব। জান্নাতের কথা শুনে আবির হাসতে থাকে। কি, এই 3 মাস অপেক্ষা করতাম? আর এই 3 মাস তোমার বর তোমাকে নিয়ে হানিমুন করে আসবে? তুমিও জান্নাত পারো বটে, আমাকে কি পাগল মনে হয় তোমার? এমন করে বলতেছো কেন? জানো আমি ওকে আমাকে এখন পর্যন্ত টাচ করতে দেইনি। আমি শুধুমাত্র তোমার, বুঝছো? থাক, আর মিথ্যা নাটক করতে হবে না। বরের সাথে রোম্যান্স করে এখন বলতেছো আমাকে টাচও করেনি। সত্যি আবির, বিশ্বাস করো আমি তোমার, আর কারো না। চুপ করবে তুমি? নাটক দেখি ভালোই শিখছো তুমি। এসব নাটক মনে হচ্ছে তোমার? আচ্ছা, পরশুদিন দেখা করবে আমার সাথে রমনা পার্কে, মনে যেন থাকে। দেখা করে কি করবা শুনি? আমি যখন বলেছি দেখা করবে তুমি, ওকে? ঘুমাও এখন, আমি তাহলে। ঠিক আছে, আমি ঘুমাই আর তুমি রোম্যান্স করো। এটা বলেই আবির ফোনটা কেটে দিল। এই আবির! জাহিদ ওদের ভালোবাসা দেখে সত্যি কান্না করে দিল, আর মনে মনে ভাবতে থাকলো, ইস, এমন করে যদি কেউ আমাকে ভালোবাসতো, আমার খোঁজ নিত, তাহলে তাকে আমি কখনো কষ্ট দিতাম না। কিন্তু পুরা কপাল, জীবনে কাউকে ভালোবাসতেই পারি নাই। কালো বলে আজ বিয়ে করলাম, ভেবেছিলাম বউকে ভালোবাসবো, কিন্তু সেটাও কপালে জুটলো না। কালোর প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে সবাই সুন্দরের প্রেমেই পড়ে। কবি কাজী নজরুল ইসলামও কালোর প্রশংসা করেছিল, কিন্তু তিনিও সুন্দরের প্রেমেই পড়েছিল, কালোর প্রেমে পড়ে নাই। এসব ভাবতেছে আর কান্না করতেছে জাহিদ। এই নিন আপনার ফোন। আজকে শুধুমাত্র আপনার জন্য আমার আজ এত কিছু সমস্যা পড়তে হলো। আমি কি করলাম আপনাকে? কি করেছেন জানেন না? বিয়ের জন্য তো পাগল হয়ে গিয়েছিলেন। নিজেকে কখনো আয়না দেখেছেন? আপনি দেখতে কতটা বিশ্রী। আপনি যেমন দেখতে তেমন মেয়ে খুঁজতে পারেননি? হ্যাঁ, আইসে রানী খুঁজতে। হ্যাঁ। জাহিদের কিছু বলার ভাষা নেই। কারণটা হলো, সত্যি তো সবকিছু ঠিক বলছে জান্নাত, মিথ্যা কিছু তো বলে নাই। ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাদের দুজনকে এক করে দেব, কথা দিলাম। আপনাকে অন্তত এক করাতে হবে না, আমরা দুজনই এক হব। ঠিক আছে, এখন তাহলে ঘুমান, কারণ অনেক রাত হয়েছে, আপনি অনেক ক্লান্ত। আপনাকে এত কিছু চিন্তা করতে হবে না, বেটা কাইল্লা রাজা। আমার নাম কাইলা রাজা না, আমার নাম হলো জাহিদ চৌধুরী। ও বাবা, তাই নাকি?
কালা মানুষের নাম এত সুন্দর হয় নাকি? হ্যাঁ, এটা আমার বাবা মা রেখেছেন। এটা বলেই জাহিদ একটি বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। একটু পর জান্নাতও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা জান্নাত আর জাহিদ যখন রুম থেকে বাইরে আসলো তখন কিছু লোক বলতে লাগলো, ভাইয়া, ভাবি বাসর রাতে খুব সুন্দর কেটেছে, তাই না? আরেকজন বলে উঠল, সত্যি কি রাতে বিড়াল মারতে পেরেছেন নাতি ভাই? জাহিদ আর জান্নাত কেউ কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গোসল করতে চলে গেল। গোসল শেষ করে যখন তারা দুজন খাবার খেতে বসবে তখন জান্নাত তার এক্স বয়ফ্রেন্ডকে দেখেই তো পুরাই অবাক হয়ে গেল। জান্নাত ভেবেই পাচ্ছে না আবির কি করছে জাহিদের বাসায়। আবিরও জান্নাতকে দেখে অবাক হয়ে যায়। আবির ভাবছে, জান্নাত এই বাসায় মানে? তার মানে কি জাহিদ ভাইয়া বিয়ে করেছে জান্নাতকে? এসব ভাবছে এমন সময় জাহিদ এসে বলল, আবির ও তোর বাবি পরিচয় হয়নি। আবির আর জান্নাত একে অপরের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। কি বলবে তারা দুজন সেটাই ভেবে পাচ্ছে না। তখনই আবির বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভাবতেছেন কি হচ্ছে এইসব, তবে শোনেন একটু খুলে বলি আপনাদেরকে। আবির হলো জাহিদের চাচাতো ভাই। আবির জানতো না যে জান্নাতের সাথে জাহিদের বিয়ে হচ্ছে, কারণ আবির বিয়ের আগে জান্নাতের বাসায় কি করেছে আপনারা তো সবাই জানেন। তাতেই আবার প্রেমিকার বিয়ে অন্য ছেলের সাথে। এইসব কষ্টের কারণে আবির জাহিদের বিয়েতেও যায়নি। ও জানেও না যে জান্নাতের বিয়েটা ঠিক হয়েছে জাহিদের সাথে। এখন আশা করি সবাই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এবার চলুন গল্পে ফিরে আসা যাক। আচ্ছা আবির, তুই কথা বল তোর বাবির সাথে, আমি একটু বাইরে থেকে আসতেছি, কাজ আছে। ঠিক আছে। জাহিদ চলে যাবার পরেই জান্নাত বলতে থাকে, এই কালো ছেলেটা আমার চাচাতো ভাই? আমাকে আগে বলনি কেন? আমি তো জানতামও না। সত্যি তোমার সাথে জাহিদ ভাইয়ের বিয়ে হয়েছে? এখন কি করব তবে আমরা? সময় বলে দেবে আমরা কি করব। তবে এই কথা যেন কেউ না জানে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে। আরে পাগল নাকি? আমরা সময় মতো সুযোগ পেলে পালিয়ে যাব। এখন স্বাভাবিক থাকো। আচ্ছা, তোমাকে কি সত্যি জাহিদ ভাই কিছু করেনি? না, আমাকে সত্যি কিছু করেনি। কিছু করলে আমি চিল্লাচিল্লি করতাম। মনে থাকে যেন ও যেন তোমাকে কিছু না করে। আই যান, রুমে চলো, এখানে ভালো লাগতেছে না। যদি কেউ কিছু বলে তখন? কে কি বলবে? তুমি বলবা ভাবির সাথে কথা বলতেছি। এটা বলার পর জান্নাত আর আবির দুজনেই রুমে চলে আসে। এসেই জান্নাত আবিরকে জড়িয়ে ধরে। এই দেখবে কেউ, কি করতেছো? দেখুক, কে দেখবে, তাতে কি আসে যায়? দেখলে আরো ভালো, আমরা এক্ষুনি এক হতে পারবো। এটা বলেই জান্নাত রুমের দরজা বন্ধ করে দেয়। এখন তো আর কেউ দেখবে না আমাদের। তাই বুঝি জান? এটা বলে আবির জান্নাতের ঠোঁট দুইটা দখলে নিয়ে নেয়। প্রায় 5 মিনিট কিস করার পর যখনই জান্নাতের কোমরে আলতোভাবে হাত দিয়ে শাড়ির কুচি খুলতে যাবে তখনই দরজায় কে জানি এসে ঠক ঠক করতে শুরু করলো। এখন কি হবে যদি সবাই দেখে ফেলে? সমস্যা নেই, তুমি দরজা খুলে দাও, আমি ওয়াশরুমে চলে গেলাম। সবাই ভাবতেছেন এখানে ওয়াশরুম কোথায় পেল। আসলে জাহিদের রুমে অ্যাটাচ বাথরুম, তাই আবির ওখানে চলে গেল। কি হলো, দরজা লক করে রেখেছেন কেন? দরজা খুলুন। জান্নাত ভয়ে ভয়ে দরজাটি খুলে দিল। এত লোক বাসায় আর আপনি দরজা লাগিয়ে রেখেছেন কেন? করেছি, তাতে কি হয়েছে এমন? না, সমস্যা নেই, তবে নতুন বউ মানুষ অন্য কিছু মনে করবে। সেটা আপনাকে ভাবতে হবে না। আচ্ছা, আপনার টোটাল লিপস্টিকগুলো এমন কেন? পুরা মুখে বড়ে আছে, কারণটা কি জানতে পারি? সেটা আমি আপনাকে কেন বলবো? আমার যেমন ভালো লেগেছে তেমনি দিয়েছি। ওহ সরি, ভুল হয়েছে। যদি পারেন একটু ভালো করে লিপস্টিকগুলো দিয়ে আসেন, বাইরে সবাই অপেক্ষা করতেছে। সেটা আপনাকে ভাবতে বলিনি, আপনি নিজেই তো একটা কালো ভূত। এসেছেন আমাকে বলতে কি করব না করব। আমি গেলাম, আপনি আসেন। এরপর জাহিদ নিচে চলে যায়। এইদিকে জান্নাত আবার সবকিছু ঠিক করে আবিরকে ডাক দেয়। আয় আবির, বাহিরে এসো, জাহিদ চলে গিয়েছে। এরপর আবির ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তুমি আগে চলে যাও, তারপরে আমি যাব, না হলে সবাই সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। এই বলে জান্নাত নিচে চলে গেল। এর কিছুক্ষণ পরে আবিরও নিচে চলে আসে। আবির আসা মাত্রই জাহিদ বলে, কই ছিলি তুই? তোকেও খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না।
ওহ, আমি তো উপরের রুমে ছিলাম। ঠিক আছে, এখন খেতে বস। এরপর যখন আবির খাবার টেবিলে বসবে তখন জাহিদ লক্ষ্য করলো যে আবিরের ঠোঁটেও সেম লিপস্টিক লেগে আছে, যেমনটা জান্নাতের ঠোঁটে দিয়েছে। জাহিদের মনে খটকা খেয়ে যায়। কাউকে কিছু বুঝতে দিল না জাহিদ। সবাই খাওয়া দাওয়া যখন শেষ করে, যখন জাহিদ আবিরকে বলে, আমার সাথে একটু দেখা করিস তো আবির। ঠিক আছে ভাইয়া। আবির মনে মনে ভাবতেছে। তবে কি জাহেদ ভাইয়া সবকিছু বুঝে ফেলেছে? প্রায় 1 ঘন্টা পরে আবির এসে জাহিদকে বলল, ভাইয়া কিছু বলবে তুমি? আচ্ছা, তুই কি কিছু লুকাচ্ছিস আমার কাছ থেকে? কি লুকাবো বলো ভাইয়া। তোর টুটে ওইগুলা কি? কথাটা শোনা মাত্রই আবির ঠোঁট মুছতে থাকে। থাক, ঠোঁট মোছা লাগবে না, আমি দেখেছি। ভাইয়া হয়তো রং লেগে গিয়েছে, বিয়ে বাড়িতে কত রং কত কি। ও ঠিক আছে, যা, তোর সাথে পরে কথা হবে। আবির চলে গেল। আর এদিকে জাহিদের মনে তবুও খটকা লেগেই আছে, কাউকে কিছু বুঝতে দেয় না। রাতে যখন জান্নাতকে জাহিদ জিজ্ঞেস করলো, আপনার টুটের লিপস্টিক দেখি পুরা বাসার ছেলেদের টুটে। হোয়াট? আমাকে বলতে পারেন, আপনি, সমস্যা নেই। আপনি কি বলতে চান? হ্যাঁ, আপনার সাহস হয় কিভাবে আমার সম্পর্কে না জেনে মন্তব্য করার? আমি আপনার স্বামী, তাই বলছি। তোকে কি আমি স্বামী হিসেবে মানি নাকি? কাল্লা ভূত কোথাকার। ঠিক আছে গোমান। এই বলে জাহিদ ঘুমিয়ে যায় আর জান্নাতকে কিছু বলল না। হঠাৎ করে রাতে 2টায় যখন জাহিদের ঘুম ভেঙে যায় তখন সে জান্নাতকে খাটে দেখতে পায় না। তাই সোফা থেকে উঠে এসে দেখে শিওর হতে, কিন্তু জান্নাতকে কোথাও পেল না। জাহিদ জান্নাতকে খুঁজতে খুঁজতে যখন বাসার ছাদে যায়, সেখানে জাহিদ যা দেখে তা দেখার পর তার পায়ের নিচ থেকে মাটি যেন ফেটে যাচ্ছে। জান্নাত আর আবির দুজনে শারীরিক সম্পর্ক করতেছে। জান্নাত, সেটা আবার আবিরের সাথে? এটা দেখার পর নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছে না জাহিদ। এই অবস্থায় ওদের কাছে যাওয়া ঠিক হবে না। তাই জাহিদ দূর থেকে ফোনের সবকিছু ভিডিও করে রাখে, যেন পরে প্রমাণ হিসেবে সবাইকে এটা দেখাতে পারে। এরপর জাহিদ আবার নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। প্রায় 30 মিনিট হলো এখনো রুমে আসেনি জান্নাত। আইজান, তোমাকে ছেড়ে যেতেই মন চাচ্ছে না আমার। আরে পাগলি, কেউ দেখে ফেলবে তো, তখন কি হবে? দেখো, আমি তোমার কাছেই থাকবো। সমস্যা নেই, আমরা দুজনে আজকের মতো করে প্রতিদিনই দেখা করব। সত্যি বলতেছো তুমি? সত্যি বলতেছি। এখন যাও পাগলিটা। এমন ভালোবাসা পেয়ে কেউ কি যেতে চায় বলো? তোমার এই ভালোবাসায় আমি চিরকাল আবদ্ধ হয়ে থাকতে চাই। ঠিক আছে, এখন তো যাও বলতেছি, না হলে কেউ দেখলে সমস্যা হবে দুজনের। আচ্ছা বাবা, যাচ্ছি আমি। আর খবরদার কেউ যেন না জানে এসব, কথাটা মনে রেখো জান্নাত। আরে পাগল হয়েছো নাকি? কেউ জানবে না এসব। আচ্ছা আমি গেলাম, তুমিও রুমে যাও, কেউ সজাগ হওয়ার আগে। এরপর জান্নাত ও আবির দুজনেই চলে যায়। জান্নাত যখন রুমে আসে তখন জাহিদ জেগেই ছিল, তবুও ঘুমের নাটক করে শুয়েছিল। জান্নাত মনে মনে বলতেছে, যাই হোক বাবা, কেউ দেখেনি, এমন করে আবিরের সাথে প্রতিদিন এক হব আমি। এই বলে জান্নাত ঘুমিয়ে পড়ে। এইদিকে জাহিদ ভেবেছিল জান্নাত সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবনটা সাজাবে। এই 3 মাসে অনেক চেঞ্জ করবে জান্নাতকে, কিন্তু জান্নাত এমন সারপ্রাইজ দিবে কে জানতো। কথাগুলো ভাবতেই ঘৃণা চলে আসে জাহিদের। একজনের বউ হয়ে কিভাবে অন্য আরেকজনকে নিজের শরীর বিলিয়ে দেয় সেটাই বুঝি না। মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে। এসব ভাবতে ভাবতে জাহিদও ঘুমিয়ে পড়ে। পরের দিন জাহিদ যখনই জান্নাতকে কিছু বলতে যাবে তখনই আবির সামনে চলে আসে। জাহিদ ভাইয়া ঘুরতে যাবে নাকি ভাবিকে নিয়ে? কেন, তুইও যাবে নাকি? তখনই জাহিদের মুখের কথা জান্নাত কেড়ে নিয়ে বলল, ঘুরতে যাব। তুমি যাবে ঘুরতে? যাইতাম ঘুরতে আমিও, যদিও নিয়ে যান আপনারা দুজনে। সমস্যা নেই, চলো। না, আমি ব্যস্ত আছি, তাই ঘুরতে যেতে পারবো না। আমি ঘুরতে যাব, আপনি না গেলে আপনার ভাইকে বলেন আমাকে ঘুরতে নিয়ে যেতে। ঠিক আছে, সমস্যা নেই, আবির তোমাকে নিয়ে যাবে। এই আবির শোন, তোর ভাবিকে নিয়ে একটু ঘুরে আয়। কত আর বাসায় বসে থাকা যায় বল? ঠিক আছে ভাইয়া, চিন্তা করো না তুমি, আমি ভাবিকে ঘুরিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে, যা। এরপর জান্নাত আর আবির দুজনে মিলে ঘুরতে চলে যায়। এদিকে জাহিদ হাজারো কষ্ট বুকে নিয়ে থাকে। লোক লজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারছে না। এমনভাবেই দিন কাটতে লাগলো। বিয়ের 3 মাস পার হয়ে প্রায় 5 মাস হতে চললো, কিন্তু জান্নাত জাহিদকে ডিভোর্স দিচ্ছে না। তাই একদিন জাহিদই বলে উঠল, আমাদের তো কথা ছিল বিয়ের 3 মাস পর ডিভোর্স হবে,
এখন তো 5 মাস হলো, ডিভোর্স দিবেন না? কেন, তোর ভালো লাগে না আমাকে? আমি যে আছি এটা তো সত্যি ভাগ্যের ব্যাপার, বুঝেছিস? আমিও তো কিছু বুঝি না, আমার ডিভোর্স চাই। তোকে চিন্তা করতে হবে না, সময় হোক আমি নিজেই তোকে ডিভোর্স দিয়ে দিব। কিন্তু আমার ডিভোর্স চাই, এখনই চাই, বুঝছো? আর না হলে আমি বাসায় সব কিছু বলে দেবো যে আমাদের মাঝে এখনো কিছু হয়নি। আয় চুপ থাক, তোকে বলছি না ডিভোর্স দিব। যা, এই মাসেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব। ঠিক আছে, মনে থাকে যেন তোর। জাহিদ কখনো তুই করে কথা বলে না, কিন্তু আজ তুই করে বলল। কারণ যে মেয়ে প্রতি রাতে পর পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে যায়, এমন মেয়ের সাথে কি এইভাবে থাকা যায়? আর কিছু না বলেই জাহিদ চলে যায় তার কাজে। এদিকে জান্নাতও ভয় পায় যদি কিছু বলে দেয় তখন কি হবে। এজন্যে জান্নাতও কিছু না মনে করে আবিরকে কল দেয়। আয় আবির, আজ রাতে দেখা করিও, অনেক কথা আছে। ঠিক আছে আমার বউ। এখনো বিয়ে করলে না, নিজের ভাইয়ের বউয়ের সাথে পরকীয়া করতেছো, আর বউ বলো? বিয়ে করব গো। আজ রাত 12টায় ছাদে অপেক্ষা করব, তুমি আসবে? ঠিক আছে, এখন ফোন রাখো, পরে কথা হবে। এরপর জান্নাত ফোন কেটে দেয়। এখন জান্নাত টেনশনে বাঁচতেছে না জাহিদের কথা শুনে। বোকা ছেলেটা হঠাৎ এমন হলো কিভাবে, এসব ভাবতেছে এমন সময় জাহিদের মা চলে আসে। বৌমা, তোমার কি মন খারাপ? জাহিদ কিছু বলেছে তোমাকে? বললে আমাকে বলো, জাহিদ আসলে আমি ওকে বলে দিব বৌমাকে যেন না বকে। না, আপনার ছেলে কিচ্ছু বলেনি, এমনি মনটা খারাপ। ও বুঝেছি, বাবা মার কথা মনে পড়ছে তাই তো? হুম। আমরাও তো তোমার বাবা মায়ের মতো, ভাগলি এমন করে মন খারাপ করে থাকবে না। ঠিক আছে। এই বলে জান্নাত ছাদে চলে যায় আর অপেক্ষা করতে থাকে কখন আবির আসবে। এরপর জাহিদ কাজ শেষে বাসায় এসে খাওয়া দাওয়া করে জান্নাতের সাথে কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়ে। আর এদিকে জান্নাত বই পড়তেছে, যাতে করে জাহিদ জান্নাতকে ঘুমানোর কথা না বলতে পারে। এমন করে যখন রাত 12টা বাজে তখন জান্নাত দরজা খুলে ছাদে চলে যায়। জাহিদ অবশ্য বুঝতে পারে কিন্তু কিছুই বলল না। জাহিদ ঘুমিয়ে যায়, কারণ এটা নিত্য নতুন না, প্রতিনিয়ত চলেই আসতেছে। জান্নাত গিয়ে দেখে যে আবির বসে আছে। আর শোনো, আমাদের এখন পালানোর টাইম হয়েছে। মানে কি বলতেছো? জাহিদ ডিভোর্স চাইতেছে, না দিলে বাসায় সব বলে দিবে। আমি যে এখনো ওকে স্পর্শ করতে দিইনি আমার শরীর, তাই বলে এখন পালাবে? এখন না, আজকেই পালাবো আমরা দুজনে, চলো। তোমার মাথা ঠিক আছে? আমার কাছে এখন কোনো টাকা নেই। টাকা সমস্যা নেই, আমি নিয়ে এসেছি টাকা পয়সা আর বিয়ের গহনাও। ঠিক আছে চলো তবে আজকে আমরা পালিয়ে যাই। কিন্তু এরপর কি নিয়ে যেন জান্নাত আর আবিরের মাঝে ঝগড়া হয়। এটা সবাইকে পরে বলবো, সমস্যা নেই। বাড়িতে হইচই রটে গিয়েছে, জান্নাত পালিয়েছে, সেটা আবার আবিরের সাথে। এটা যেন কেউ বিশ্বাসই করতে পারতেছে না। সবাই ভাবতেছে এত ভালো একটা মেয়ে কেমনে এমন কাজ করলো। এরপর জাহিদ সবাইকে বাসর ঘর থেকে ঘটে যাওয়া থেকে শুরু করে সবকিছু প্রকাশ করলো। এসব শুনে সবাই যেন আকাশ থেকে মাটিতে পড়লো। এরপর জাহিদ, এসব কি বাবা, আগে বলিস নাই কেন তুই? আমি ভেবেছিলাম ও ভালো হবে তাই বলিনি, তোমরা কষ্ট পাবে ওইসব ভেবে কিছু বলি নাই। তুই ভুল করেছিস আমাদের না জানিয়ে, আমরা জানলে আজ এমন হতো না। বাধ্য মা, এইসব কিছু যা হবার হয়ে গিয়েছে। একটা কথা কি জানো মা, তোমার ছেলে কালো, এটাই হলো বড় সমস্যা। জাহিদের মুখে এমন কথা শুনে যেন মা থমকে যায়। কারণ কি উত্তর দিবে ছেলেকে? দাঁড়াও, আমি জান্নাতের বাবাকে সবকিছু বলতেছি, ওর বাবা আসুক তারপর বুঝাইতেছি। না মা, কিছু বলিও না, ওনার তো কোনো রকমের দোষ নেই, উনি খুব ভালো একজন মানুষ। ভালো মানুষের মেয়ে বুঝি এমন হয়? এরপর সবাই বসে অপেক্ষা করতেছে কখন জান্নাতের বাবা আসবে। প্রায় 2 ঘন্টা পর জান্নাতের বাবা উপস্থিত হয়। এসেই জাহিদের মায়ের হাতটি ধরে বলতে থাকে, বিআই সাহেবা, আমাকে মাফ করে দিন। আমি জানতাম না এই মেয়ে এমন কিছু করবে। আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। আরে কি বলতেছেন, এখানে তো আপনার কোনো দোষ নেই। আপনার মেয়ে দেখবেন ঠিকই একদিন পস্তাবে, আমার ছেলেটাকে এভাবে কষ্ট দিয়ে গেল। আমি একটা কথা বলতে চাই আপনাকে। বলেন। জি বলবেন। আমার আরও একটি মেয়ে আছে, আপনি তো জানেন। জানি। আমি চাই জাহিদ এই মেয়েটাকে বিয়ে করুক। প্লিজ না করবেন না, আপনার দুটি হাত ধরে বলছি। না বাবা, আমি আর আপনার কোনো মেয়ের সাথে বিয়ে দিব না। যদি আবার এমন করে আপনার মেয়ে
তখন আমার ছেলের কি হবে? আমার এই মেয়েটি খুব লক্ষ্মী মেয়ে, ও এমন করবে না আমার বিশ্বাস আছে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। মা, দেখি না, হয়তো তিথি এমন না। এখানে জান্নাতের বোনের নাম তিথি। বড় বোন যেমন হয়েছে ছোট বোন এমনই হবে, বুঝেছিস? আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো তাই করো। এরপর জান্নাতের বাবা শেষ পর্যন্ত জাহিদের মায়ের পায়ে পড়ে কাঁদতে থাকে। আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আমার ছোট মেয়েটাকে আপনার বাড়ির বউ করে নিন। এমন আকুতি মিনতি করা দেখে সবাই রাজি হয়ে যায়। এখন বুঝেন একটি বাবা কতটা নিচে নামে একটি মেয়ের জন্য। নিজের সম্মানের দিকে না থেকে শুধুমাত্র মেয়ের সুখের জন্য সব ত্যাগ করতে পারে। আসলে এখানে জান্নাতের বাবা এমন আকুতি করার কারণ হলো জাহিদের পরিবারের সবাই অনেক ভালো, তাদের কাছে মেয়ে থাকলে কষ্ট পাবে না, এই জন্যেই এত কিছু। তবে আজকেই বিয়ে দেওয়া হোক জাহিদা তিথির। চিন্তা করবেন না বেয়াই, আজকেই বিয়ে হবে। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন এরপরে যদি আপনার এই মেয়েও এমন করে তবে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখে নিয়েন, আমার এই মেয়ে অনেক লক্ষ্মী হবে, আপনার পুরো বাড়ি মাথায় তুলে রাখবে। শ্রোতা দর্শকেরা কি ভাবছেন? তিথির বাবা কি একটু বেশি পাম দিল? দেখা যাক তিথি কেমন হয়। এরপরে জাহিদের শ্বশুর বাড়িতে চলে এসেই ডাকতে থাকে, তিতিমা কোথায় তুমি? কেন, কি হয়েছে? এমন করে ডাকছো কেন? তিথিকে ডাকো আগে, আমি সব কিছু বলতেছি। এরপরে জান্নাতের মা তিথিকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ বাবা, বলো, জান্নাতাপুর কোনো খোঁজ পেলে তুমি? আজ থেকে আমার একটি মেয়ে মারা গিয়েছে, জান্নাত আজ থেকে মৃত আমার কাছে। কেন বাবা, কি হয়েছে? এরপর জান্নাতের সম্পর্কে সবকিছু খুলে বলে তার বাবা। মারে, তোর সাথে আজ জাহিদের বিয়ে, প্লিজ তুই না করিস না, শুনলি তো সব কিছু। হ্যাঁ বাবা, ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো তাই করো। আমার লক্ষ্মী মেয়ে। বাবা, একটা কথা বলি তোমাকে। হ্যাঁ মা, বল, কি বলবি? বাবা, জাহিদ ভাইয়া সত্যি খুব ভালো। আমার থেকে তো তুই ভালো জানিস, হয়তো একটু কালো, কিন্তু মনটা খুব ভালো। বাবা, দোয়া করিও আমি যেন ওদের সবার মন জয় করতে পারি, কাউকে কখনো কষ্ট দিব না, সব সময় সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো। এরপর তিথির বাবা সবকিছু ঠিকঠাক করে সেই দিনেই জাহিদের সাথে বিয়ে দিয়ে দেয়। জাহিদের কেন জানি মনে ভয় কাজ করছে, যদি আবারও এমন হয়। এই কি চিন্তা করিস পাগল ছেলে, যা রুমে, বৌমা অপেক্ষা করতেছে। ঠিক আছে মা, যাচ্ছি। এরপর জাহিদ বাসর ঘরে ঢোকা মাত্রই সুমধুর আওয়াজ এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব পাওয়ার পরেই তিথি এসে জাহিদকে সালাম করতে আসে। আরে থাক, সালাম করা লাগবে না। আমি আমার জামাইকে সালাম করব, এতে কার কি? জাহিদ নিশ্চুপ। এই কি হলো, কথা বলো না কেন তুমি? জাহিদ ভাবতেছে কি বলবে। যেই মেয়েটা থেকে দুলাভাই বলে ডাকতো, আমি যাকে বোনের মতো দেখতাম, সেই আজ আমার বউ। কিছুক্ষণ চুপ থাকার পর জাহিদ বলে উঠল, তিথি ঘুমিয়ে পড়ে যাও। আল্লাহ, কি বলেন এসব? আজ কত মধুর রাত, এই রাতে কেউ ঘুমায় নাকি? তবে কি করে? এই কথাটি বলা মাত্রই তিথি এসে জাহিদকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, কেন গো সোনা, বোঝো না কি করে? এই বলে জাহিদের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এক করে দেয়। জাহিদ কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে তিথি পাগলের মতো কিস করেই যাচ্ছে। প্রায় 4 মিনিট কিস করার পরে তিথি বলে, এই কি হলো, তুমি কি এমন করে থাকবে নাকি সবকিছু আমি করব? আপনি আমার বোনের কথা ভাবতেছেন? এসব বাদ দেন, আমি ওর মতো না, আপনি এখন আমার জামাই, সো আমি যা বলবো তাই করবেন। কিন্তু কোনো কিন্তু নেই, যা বলছি তাই করেন। এরপরে জাহিদও সবকিছু ভুলে তিথিকে কাছে টেনে নিয়ে আলতো করে ঘাড়ে কিস করলো। কিস করার পর যেন মনে হলো তিথির নিঃশ্বাস ভারী হয়ে আসতেছে। বাবা, আমার জামাই তো দেখছি খুব রোমান্টিক। তাই বুঝি? ওকে, তাহলে আরো রোমান্টিক দেখাচ্ছি। এটা বলেই জাহিদ তিথির পরনের শাড়িটা একটানে খুলে ফেলে। তারপর জাহিদের চেয়ে তিথি বেশিরভাগ জায়গায় চুমু দেয়। জাহিদ ভাবে, এই মেয়ে এত কিছু রোমান্টিকতা জানলো কেমনে? এরপর যা যা করা লাগে সবকিছুই করে। আপনারাও দেখি খুব ইন্টারেস্টেড, এক্সাইটেড।
সবকিছুই দেখছি শুনতে চান, বুঝে নিন না এরপর কি হয়। এভাবেই বাসর রাত্রি কেটে যায়। পরের দিন যখন জাহিদ আর তিথি বাইরে আসে, সবাই ওদেরকে দেখে হাসতে থাকে, কিন্তু তারা দুজন কিছুই বুঝতেছে না। তখনই জাহিদের দাদি বলে উঠল, তোদের দুজনের ঠোঁটে লিপস্টিক লেগে আছে। তোদের দুজনের এই লিপস্টিকগুলো তো একটু ধুয়ে আসবি তোরা, নাকি? দাদির এমন কথা শুনে সবাই হেসে দেয়। সবার হাসাহাসি দেখে ভীষণ লজ্জা পায় তিথি ও জাহিদ। কিছু না বলে এই দুজনেই দেয় দৌড় রুমের ভেতরে। এই তুমি দেখবা না ঠোঁটে লিপস্টিক আছে কিনা? মারে, আমার কি দোষ? তুমি যখন লিপস্টিক খাইছো তখন মনে ছিল না ঠোঁটে লিপস্টিক লেগে আছে? এখন লজ্জায় বের হবো কিভাবে? ওরে আমার লজ্জাপতি স্বামী রে, আসো তোমাকে আজলে লুকিয়ে রাখি, তাহলে কেউ আর দেখবে না। আচ্ছা ঠিক আছে, তবে একবারই গোসল করে বের হব। তুমি অপেক্ষা করো, আমি গোসল করে আসি, তারপর না হয় তুমি গোসল করতে যাও। না, তা হবে না, আমিও গোসল করব তোমার সাথে। এটা আবার হয় নাকি? হবে না কেন শুনি? আমার ভীষণ লজ্জা লাগবে, তুমি পরে গোসল করিও। না, আমিও তোমার সাথে করব। এত কিসের লজ্জা? প্লিজ বোঝার চেষ্টা করো লক্ষ্মী সোনা পাখি আমার। না, আমি এত বুঝতে চাই না। আমি তো দেখবো তোমার সব কিছু, আর তো কেউ দেখবে না। ওই কি দেখবা শুনি? চলো তো, এখন গোসল করব। আমার খুব ইচ্ছে ছিল বরের সাথে একসাথে গোসল করব। কত রোমান্টিক একটা মুহূর্ত। আল্লাহ গো, কি বলে এই মেয়ে! তখন লজ্জা কই ছিল? যখন আমার ঠোঁট দুইটা নিজের করে নিয়েছো তখন লজ্জা কই ছিল? যখন আমাকে অপলক দৃষ্টিতে দেখছিলে, যখন মন খুলে ভালোবাসা দিয়েছো তখন কই ছিল মিস্টার জাহিদ আপনার লজ্জা? তুমি তো আমার সব শিখাইছো। আচ্ছা আচ্ছা, চলো একসাথেই গোসল করব। এই তো আমার সোনা জামাই, এই আমাকে কোলে করে নাও তো একটু। এটা বলা মাত্র এই জাহিদ তিথিকে কোলে তুলে নিল। এমন ভালোবাসা থাকবে তো চিরকাল। আমার রাজকুমার। থাক আর না বলি, ওরা দুজনে রোমান্স করুক আর গোসল করুক। একটু জান্নাতের সম্পর্কেও তো শুনবেন নাকি? এই আবির, আমরা তো পালিয়ে এসেছি, এখনো তো বিয়ে করলাম না। আরে এখন এই অবস্থায় কি করবা? সময় হোক। সময় তো হয়েছে আমাদের বিয়ে করার, আর বিয়ে না করে একসাথে থাকা তো পাপ কাজ। এতদিন মনে হয়নি পাপ করছো? হয়েছে, তবুও চলো না জান, বিয়ে করে ফেলি। এমন করতেছো কেন তুমি? বললাম না কিছুদিন যাক। আবিরের চোখে মুখে এমন রাগ দেখে জান্নাত আর কিছু বলতে সাহস পায়নি, কারণ আবিরকে খুব বিশ্বাস আর ভালোবাসে। হেই পাগল, ঠিক আছে, তোমার মতই হবে, রাগ করে থেকো না প্লিজ। জান। এই জান্নাত, একটা কথা বলি। একটি কেন, হাজারটা বলো, আমি শুনতে রাজি আছি। আমাকে তো নতুন করে চাকরি নিতে হবে, এর জন্য অনেক টাকার দরকার। কত টাকা লাগবে? প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে, বুঝেছো? সমস্যা নেই, আমার কাছে 3 লক্ষ টাকা, আর গহনাগুলো বিক্রি করলে হবে মনে হয় 3 থেকে 4 লাখ টাকা। কিন্তু এগুলো তো তোমার। আমার মানেই তোমার, আর তোমার মানেই আমার। ঠিক আছে জান। এই শোনো, তোমার সন্তান আমার পেটে এসেছে। কি বলো এসব তুমি? বারে, আজ থেকে প্রায় 5-6 মাস একসাথে থাকছি, সন্তান বুঝি আসবে না? তুমি কোনো প্রকার ওষুধ নেও নাই? ওষুধ খাবো কেন শুনি? আমার খুব ইচ্ছে আমার একটা কিউট বাচ্চা হবে, আমি খুব ভালোবাসবো তাকে। জান্নাতের এমন কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। আচ্ছা, কতদিন হচ্ছে? প্রায় হবে 5 মাসের মতোই। দেখো না পেটে হাত দিয়ে তোমায় বাবা বাবা বলে ডাকতেছে। তাই বুঝি, দেখি দেখি। এরপর আবির পেটে কান দিয়ে শোনার চেষ্টা করে। আবির, এই নাও টাকা আর গহনা, এগুলো বিক্রি করে চাকরি নাও। ঠিক আছে জান। এই বলে আবির কাছে টেনে নেয় জান্নাতকে আর কিস করতে থাকে। এই, তুমি খুব বাজে, আমার ঠোঁটে সব সময় কামড় দাও, দেখো তো কেমন ফুলে গিয়েছে। আমার বউকে আমি যা খুশি করব। তাই বুঝি গো। এটা বলে আবারও জান্নাতকে আপন মনে ভালোবাসতে থাকে। এইভাবেই দিন কাটতে লাগে জান্নাত ও আবিরের। আর এইদিকে জাহিদ ও তিথিও সুন্দর জীবন কাটাচ্ছে। এই জাহিদ, চলো না একটু ঘুরতে যাই। কই যাবে বউ? তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। আচ্ছা চলো, ঢাকা ড্রিম হলিডে পার্কে যাই, শুনেছি খুব সুন্দর জায়গাটা।
আচ্ছা, তুমি যেটা ভালো বুঝো, তবে আজকেই চলো না প্লিজ। আজকেই যাবে? চলো না। বাসা থেকে থেকে কেমন জানি লাগছে, একটু না ঘুরলেই নয়। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ওয়েট করো, আমি কিছু টাকা তুলে নিয়ে আসি ব্যাংক থেকে। ঠিক আছে। এটা বলেই জাহিদ চলে যায় তার মায়ের কাছে। মা, আমি একটু তিথিকে নিয়ে ঘুরতে যাব। পাগল ছেলে, বউকে নিয়ে ঘুরতে যাবি, আমাকে বলা লাগে নাকি? বললাম তো কি হয়েছে। আর মা, চলো তো একটু মার্কেটে যাব। আমাকে কেন নিয়ে যাবি? বউ আছে তো, বউকে নিয়ে যা। ওকে সারপ্রাইজ দিব মা, চলো। এরপর মার্কেটে গিয়ে তিথির যা যা লাগে সবকিছু কিনে নেয় জাহিদ। এরপর জাহিদ তার মায়ের আর নিজের জন্য কিছু কেনাকাটা করলো, সাথে বাড়িতে যারা আছে তাদের সবার জন্য করলো। ও, এবার বুঝেছি কেন আমাকে নিয়ে এসেছিস। কেন মা? যাতে কোনো প্রকার কাপড় নিতে ভুল না হয়। মা ঠিক ধরেছো। মা, তুমি কি আরো কিছু নিবা? পাগল ছেলে, এত কাপড় কেউ নেয়? আমার বাসায় তো কত কাপড়, আজ আবার নিলাম। এইসব কথা বলতে বলতে বাসায় চলে আসে জাহিদ। বাসায় এসে তিথির সব জিনিস একটি বক্সে করে রেখে দেয়। তিথি, এই তিথি। বলো কি হয়েছে? একটি উড়না নিয়ে এসে এবার চোখ বন্ধ করো। আরে বাবা, কেন বলবা তো? আমি বলছি চোখ বন্ধ করতে, সো বন্ধ করো। এরপর তিথি জাহিদের কথা মতো চোখ বন্ধ করে ফেলে। জাহিদ তিথিকে চোখ বন্ধ করে দিয়ে তাকে নিয়ে ছাদে চলে যায়। এখন চোখ খুলো। কি এটা, বলো না। সারপ্রাইজ। এরপর তিথি বক্স খুলে দেখে অনেকগুলো শাড়ি, চুড়ি, গহনা, হাতের রিং, আরো অনেক কিছু। এইসব দেখে তিথি খুশিতে কান্না করে দেয়। কান্না করছে কেন পাগলি? এসব তোমার জন্য। আমি তো এগুলো চাইনি। আমার বউ ঘুরতে যাবে, এইগুলো না হলে কি হয়? তুমি সব কিছু পরে রেডি হও, আমিও রেডি হই। এরপর তিথি সবকিছু পরে রেডি হয়। তিথিকে দেখে মনে হচ্ছে পুরাই একটি পরী আকাশ থেকে ভুল করে নিচে নেমে এসেছে। 20 মিনিট পর তিথি এসে বলে, আমি রেডি। তুমি তো দেখি পুরাই ডানা কাটা পড়ি। শুধু তোমার। এখন চলো তো। ঠিক আছে, চলো তাহলে আমার ডানা কাটা পড়ি। এরপর জাহিদ তিথিকে নিয়ে ঢাকার ড্রিম হলিডে পার্কে ঘুরতে নিয়ে যায়। কিন্তু কথায় আছে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না। এমন সময় ওই পার্কে জান্নাত আর আবির হাত ধরে ঘুরছিল। এটা জাহিদ দেখার পর তিথিকে বলল, ওই দেখো, ওরা জান্নাত আর আবির না, আমাদের এইদিকে আসতেছে। মনে হয় আমাদের দেখছে। তিথি কথাটি শুনেই চমকে ওঠে। দেখে সত্যি তো জান্নাত আর আবির। চলো তুমি এখান থেকে, ওরা আসুক, তাতে আমাদের কি। ঠিক আছে, চলো। এই বলে জাহিদ তিথিকে নিয়ে পার্কের বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল। এমন সময় দূর থেকে জান্নাত বলে ওঠে, কাইল্লা রাজা, দাঁড়াও না, একটু কথা বলি। জাহিদ ওর কথা শুনেও না শোনার ভান করে চলে যেতে চাচ্ছিল। তখন আবার বলে ওঠে, কাইল্লা কুত্তারাও দেখি এমন সুন্দর পার্কে ঘুরতে আসে। এই কথাটি যখন তিথি শুনেছে, আর একটি পাও না এগিয়ে সোজা জান্নাতের কাছে গিয়ে, বেলজ্জাহীন মহিলা, তোর সাহস হয় কিভাবে আমার জামাইকে কাইলা কুত্তা বলার? তিথির এমন থাপ্পড়ে সবাই চমকে ওঠে। এই তিথি, চলো তো তুমি, ঝগড়া করার সময় নেই এখন আমাদের। জান্নাত থাপ্পড় খেয়ে দেখে এটা তো আমার ছোট বোন তিথি, কিন্তু তিথি জাহিদের সাথে কি করছে? এটা ভেবেই জান্নাত প্রশ্ন করে, আয় তিথি, তুই এখানে? আর তুই জাহিদের সাথে কি করিস? এই করে কথা বলবেন না, বুঝেছেন? এই পাগল হয়েছিস নাকি? কি বলতেছিস এসব? আমি তোর বড় বোন জান্নাত, আমাকে তুই চিনতে পারছিস না? সরি, আমার কোনো বড় বোন নেই। একজন ছিল, সে মারা গিয়েছে। বুঝেছি, আমি যাওয়ার পর তোকে এই কাইল্লা কুত্তা বিয়ে করেছে। এই কথাটি শুনে তিথি আবারও ঠাস 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 করে থাপ্পড় দেয় জান্নাতকে। আপনার সাহস কিভাবে হয় আমার স্বামীকে কাল্লা কুত্তা বলার? তুই আমাকে থাপ্পড় দিলি ওর জন্য? থাপ্পড় কেন, মেরেও ফেলতে পারি আমার স্বামীর জন্য তোকে। পস্তাবি একদিন, দেখিস। আমাকে পস্তাতে হবে নাকি? তুই পস্তাবি, আমি অনেক সুখে আছি। যাক না কিছুদিন, এরপর ঠিকই বুঝতে পারবি। এমন ঝগড়া দেখে জাহিদ জান্নাতকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আপনি কি চান? এত কষ্ট দিয়ে গেছেন যা ভোলার মতো না।
যেই এখন সুখে আছি, তো আপনি আবার সমস্যা সৃষ্টি করতেছেন। বাবা, কথা ফুটেছে দেখতেছি, ছোট লোক কোথাকার। ছোট লোক কে সেটা নিজেকে জিজ্ঞেস করে দেখ। আমাদের দিকে একবার তাকিয়ে দেখ, আর নিজের দিকে একবার তাকিয়ে দেখ, কে ছোট লোক। আবির শোন, তোকে একটি কথা বলি। তোকে ছোট ভাইয়ের মতো দেখেছিলাম, কিন্তু তুই এমন কাজ করবি আমি সেটা জীবনেও ভাবতে পারিনি। ওই চুপ কর, জ্ঞান দিতে আসবি না, আর আমার বউকেও কোনো বাজে কথা বলবি না। ঠিক আছে, ভালো থাকিস। সেটা তোকে বলতে হবে নাকি? এই চলো তো তুমি। এটা বলার পর তিথি জাহিদের হাতটা ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। এই দিদি চলো, তোমাকে আজকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। না, আমি আর কোথাও যাব না, সোজা বাসায় যাব। ঘোরাঘুরির মুডটাই নষ্ট করে দিল। দূর পাগলি মেয়ে, চলো তো, ওসব বাদ দাও। যেন তোমাকে কেউ কিছু বললে আমার একদম সহ্য হয় না। আমি তোমাকে অনেক ভালোবাসি জাহিদ। আমার বউটা আমাকে খুব ভালোবাসে। খুব ভালোবাসি। এটা বলেই তিথি জাহিদের কাঁধে মাথা রাখে। জানো, এখানকার পার্কের সামনে যারা ফুচকা বিক্রি করে সেগুলো খেতে সেই স্বাদ। চলো তোমাকে ওখানে নিয়ে যাই। তখনই তিথি বলে উঠল, এই তুমি জানলে কিভাবে ওখানে ফুচকা খুব ভালো হয়? জিএফকে নিয়ে এসেছিলে নাকি? আরে পাগলি, আমি যখন কলেজে পড়েছিলাম তখন ওখানে মাঝে মধ্যে বন্ধুদের সাথে আসতাম। বন্ধু না বান্ধবী বুঝি তো, সবই বুঝি। চলো তো এখন। এই বলে দুজনে ফুচকা খেতে গেল। এদিকে তিথি ফুচকা খাচ্ছে আর জাহিদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই কি দেখো এভাবে? এসো তুমিও খাও। না প্রিয়তমা, তুমি খেলেই আমার খাওয়া হবে। এই কথাটি বলতেছে এমন সময় তিথি বলে উঠল, উফ উফ, ঝাল ঝাল, পানি দাও আমাকে। মামা পানি দেন, ওর খুব ঝাল লেগেছে। মামা পানি তো নাই, একজন আনতে গিয়েছে, 3 মিনিট দেরি হবে। ওই মিয়া, পানি নেই তো ফুচকা বিক্রি করতে বসছেন কেন? ওই পানি দাও, পানি, আমি শেষ ঝালে। জাহিদ কোনো উপায় না পেয়ে তিথির কাছে গেল। এরপর তিথির ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে কিস করতে থাকে। জাহিদ তিথির এমন কাজ দেখে সবাই তাকিয়েছে ওদের দিকে। প্রায় 5 থেকে 6 মিনিট কিস করার পর তিথিকে ছেড়ে দেয় জাহিদ। তখন জাহিদ লক্ষ্য করে সবাই তাদের দিকে তাকিয়েছে। তিথি তো পুরাই লজ্জায় শেষ। তখনই ফুসকলা বলে ওঠে, আপামনি ঝালকি চলে গিয়েছে, না গেলে পানি নেন। তিথি এমন কথা শুনে আরো লজ্জায় শেষ। এরপর তিথি ও জাহিদ বাসায় এসে সবকিছু তার মাকে বলে, যে জান্নাতের সাথে পার্কে দেখা হয়েছিল। এসব কিছু খুলে বলে, শুধুমাত্র ফুসকলার কথা বাদে। এই কথাটি শোনার পরই জাহিদের মা আবিরের মায়ের কাছে যায়। সবাই তো জানেন জাহিদের চাচাতো ভাই হলো আবির। তোর ছেলে আর ছেলের বউ কি শুরু করেছে এগুলা? তখন চাচি বলে ওঠে, কি করেছে আবির? এরপর মা সবকিছু খুলে বলে চাচিকে। কোথায় চাচি আবিরকে ফোন দিয়ে রাগ করবে তা না করে আবিরকে বউ নিয়ে বাসায় আসতে বলল। চাচির এমন কাজ দেখে তো সবাই অবাক। যেই মেয়েটার কারণে কত কাহিনী হলো, আর সেই মেয়েটাকেই আজ মেনে নিয়ে বাসায় ডাকতেছে চাচি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ঠিকই আছি। আমার ছেলে বাহিরে বউ নিয়ে থাকবে এটা আমি মানবো নাকি? তুই মেনে নিবি ওই মেয়েকে? মেনে নিব, তাতে কি হয়েছে? আমার ছেলে পছন্দ করেই বিয়ে করেছে। সবাইকে বলে রাখি, জাহিদের চাচি কিন্তু সুবিধার মহিলা না, অনেক ডেঞ্জারাস মহিলা। আচ্ছা ঠিক আছে, ডাক, তবে আমাদের সাথে আর কথা বলিস না কোনো প্রকার। এই কথা বলেই জাহিদের মা চলে আসে। মা বাদ দাও তো, কে কি করে করুক, তোমার এই বৌমা তো আর আগের ঠার মতো না। ভয় লাগে রে বাবা, যদি কিছু হয়ে যায়। তখনই তিথি বলে ওঠে, মা ভয় করবেন না, আমি আছি তো আপনাদের পাশে সব সময়, ইনশাল্লাহ। রে মা, তাই করিস। আর এদিকে আবির আর জান্নাত শোনো, আমাদের মা বাসায় ডেকেছে। তাই কবে যাব বাসায়? কিছুদিন পর যাব। এই আবির, আমার তো মনে হয় সামনের মাসেই বাচ্চা হবে, খুব ব্যথা করে পেটে। তাই বুঝি? ভালোই হলো, বাসায় গিয়ে তোমার বাচ্চা হবে। এদিকে আবির ও জান্নাতও বিয়ে করে নিয়েছে। তো এইভাবেই দিন কাটতে লাগলো সবার। প্রায় 1 মাস পর জান্নাতকে নিয়ে বাসায় এলো আবির। সবাইকে বলে রাখি, আবিরের বাড়ি ও জাহিদের বাড়ি এক না, 2টি বাড়িতে বিভক্ত।
শুধুমাত্র একটি দেয়ালের তফাৎ। মা, জান্নাতের হয়তো 2-1 মাসের মধ্যেই বাচ্চা হতে পারে, তাকে একটু দেখে শুনে রেখো কিন্তু। ঠিক আছে, সমস্যা নেই বাবা। আমার নাতিবাই হবে, আমি দেখে শুনে রাখবো না তো কে রাখবে? আবিরের মায়ের মুখে এমন কথা শুনে জান্নাত অনেক খুশি হয়। আর এদিকে জাহিদ ও তিথি কথা বলছে। এই জান, শুনছো? ওই কাল লাগিনটা এসেছে বাসায়। শুনেছি। তুমি ওই দিকটায় যাবে না? এই দেখো না, আমার কবে বেবি হবে? তাই বুঝি, দাঁড়াও দেখতেছি। জাহিদ ও তিথি তখন শুয়েছিল। আর তিথি যখন কথাটি বলল তখন জাহিদ সেটা শোনা মাত্র তিথির পেটের উপর থেকে শাড়িটা সরিয়ে কান লাগিয়ে দেয়। এই কি করতেছ তুমি? বাবুটা আব্বু আব্বু বলে ডাকতেছে গো, তাই কান পেতে শুনতেছি। পাগল একটা, এমন করে বুঝি শোনা যায়? শোনা যায় গো বউ আমার। জাহিদ ও তিথির এভাবে কথা বলতেছে এমন সময় কান্নার শব্দ শুনতে পেয়ে দুজনেই বাইরে আসে। কি হয়েছে মা? কে কান্না করতেছে? ওই কাল নাগিনীটার বাচ্চা হচ্ছে, তোরা দুজনে ভিতরে যা। ঠিক আছে মা। এটা বলে দুজনে আবার রুমে চলে গেল। এদিকে জান্নাতের বাচ্চা হয়, নর্মালেই হয়, তাই সবাই কান্নাকাটির শব্দ পাচ্ছিল। এইদিকে যখনই বাচ্চাটি হয় সবাই দেখে তো পুরাই অবাক, কারণ কালো কুটকুটে একটি বাচ্চা হয়েছে, আবার একটি পাও নেই, প্রতিবন্ধী। এটা দেখে কেউ বিশ্বাসই করতে চাচ্ছে না যে এটা আবির আর জান্নাতের বাচ্চা। দেখি দেখি আমার বাচ্চাকে। অতি আগ্রহে জান্নাত বাচ্চাটি চাইল। এই নে তোর বাচ্চা। আবিরের এমন কথা শুনে জান্নাত একটু অবাক হলো। এরপর জান্নাতকে বাচ্চাটি দেওয়া হলো। এই না না, এটা আমার বাচ্চা হতেই পারে না, আমাকে আমার বাচ্চা দাও, এটা আমার বাচ্চা না। এটাই তোর বাচ্চা, বুঝেছিস? এমন করে বলতেছো কেন? সত্যি কি এটা আমাদের বাচ্চা? আমাদের না, বল শুধুমাত্র তোর আর জাহিদের বাচ্চা এটা। এই তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো এসব? আমার মাথা ঠিক আছে, দেখতে পাচ্ছিস না? কালো একটি বাচ্চা যার পাও নেই একটি, এটা ঠিক জাহিদ তোকে দিয়েছে। আবি রাগ উঠাবে না কিন্তু, এটা তোমার বাচ্চা, বুঝতেছো? আর জাহিদের হবে কেন? তুই আমাকে মিথ্যে বলেছিলি তাই না? মিথ্যে কি বললাম তোমাকে? তুই জাহিদের সাথেও রাত কাটিয়েছিলি, যেটা আমার কাছে তুই গোপন করেছিস। আরে না, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থেকেছি। তবে বাচ্চা আমার মতো না হয়ে জাহিদের মতো হলো কেন বল? সেটা আমি কিভাবে বলবো? চল জাহিদের কাছে, জাহিদকে বাচ্চাটা দিয়ে আসবি। আমাদের বাচ্চা আমরা তাদেরকে কেন দিতে যাব? যেমনই হোক সেটা তো আমাদের দুজনের বাচ্চা। আমি এই কালো প্রতিবন্ধী বাচ্চার বাবা হতে পারবো না, আর আমি ভালো করেই জানি যে এটা আমার বাচ্চা না, বুঝেছিস? এরপর সবাই জানাজানি হলো যে এটা জাহিদের বাচ্চা। যখন জান্নাত জাহিদের সাথে থেকেছে তখন এই বাচ্চাটি পেটে আসে জান্নাতের। এইসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বাচ্চাটি কালো বলে সবাই বিশ্বাসও করে নেয় যে এটা জাহিদেরই বাচ্চা হবে। যখনই জাহিদের কানে এই কথাটি গেল, জাহিদ ভাবতেছে, যে মেয়েকে আমি আজ অবধি ছুঁয়ে দেখিনি তার পেটে কি করে আমার সন্তান আসবে? তিথি, বিশ্বাস করো আমি জান্নাতকে ছুঁয়ে অবধি দেখিনি, তবে ওর পেটে আমার সন্তান যাবে কিভাবে? আমি জানি না তোমাকে কত বিশ্বাস করি আমি। তুমি আমাকে কেন বললে না যে জান্নাতের সাথেও থেকেছো? তিথি, তুমিও এ কথা বিশ্বাস করতেছো? সবাই বলতেছে, আমি কেন বিশ্বাস করব না বলো? সেটাই তো, ঠিক আছে তুমিও বিশ্বাস করে নাও। এসব কথা বলতেছে জাহিদ ও তিথি। তখনই বাহির থেকে চিৎকার করে আবির বলে, এই কালাচান বাহিরে আয়। জাহিদ কথাটি শুনেই বাইরে আসে। বল কি হয়েছে? আর কেন বা এত চিল্লাচিল্লি করতেছিস? এই নে তোর বাচ্চা, দেখ ঠিক তোর মতোই হয়েছে। কিন্তু একটা সমস্যা হলো, তোর হাত পা ঠিক আছে কিন্তু তোর বাচ্চার একটা পা নেই, মানে প্রতিবন্ধী। তোর মাথা ঠিক আছে তো? তোর বাচ্চা আমি কেন নিতে যাব? এই যে মহিলা, আপনি বলেন যে আমি আপনার সাথে কখন থেকেছি বা আপনাকে টাচ করেছি? হ্যাঁ থেকেছো, আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে, এটা তোমারই বাচ্চা। এটা শোনার পর সবাই আরো অবাক হয়ে যায়। যে মেয়েটি একটু আগে বলল জাহিদের সাথে থাকেনি, এখন সেই বলতেছে থেকেছি। এই আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? কি সব বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আমার সব কিছু ঠিক আছে, আপনার ঠিক নাই। মনে নেই বাসর ঘরের কথাটা? জাহিদ এসব শুনে প্রায় আকাশ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। কি হয়েছে বাসরতে আমাদের? বাহ, এত কিছু অল্পতেই ভুলে গেলেন। আমি কতবার বলেছি আমাকে নষ্ট করবেন না,
আমি একজনকে ভালোবাসি, কিন্তু এসব তো আপনার মাথায় ঢুকিয়ে নি। তখন আমার কাছে এসে পাগলা কুত্তার মতো আমাকে ব্যবহার করেছেন। ছি 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 জান্নাত, তুমি আমাকে এতটা নিচে নামাতে পারলে? আল্লাহ তোমার ভালো করবে না। এইসব দেখে তিথি কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চুপ হয়ে আছে। এত কথা জানি না, আপনার বাচ্চাকে আপনি নিন। তখনই জাহিদের মা বলে ওঠে, না, এটা আমার ছেলের সন্তান না। তুমি মিথ্যা বলতেছো আমার ছেলেটাকে ফাঁসানোর জন্য। মিথ্যে হবে কেন ভাবি? দেখতেছেন না আপনার ছেলের মতো গায়ের রং, আর বলতেছেন সবকিছু মিথ্যা। এই নে তোর বাচ্চা। এটা বলেই জান্নাতের কোল থেকে বাচ্চাটি জোর করে কেড়ে নিয়ে জাহিদের কোলে দিয়ে দেয়। এটা তুই কি করতেছিস আবির? চলো সবাই এখন, ওর বাচ্চা ও কি করবে সেটা ও বুঝুক কে। এই বলে যখনই সবাই চলে যাবে তখনই জাহিদ বলে উঠল, দাঁড়াও সবাই, এই বাচ্চাটি কার সব পরিষ্কার হবে ডিএনএ টেস্ট করার মাধ্যমে। এই কথাটি শোনা মাত্রই জান্নাতের বুক কেঁপে ওঠে, কারণ জান্নাত জানে ডিএনএ টেস্ট করালে পরিষ্কারভাবে জানা যাবে এটা সত্যি আবিরের ছেলে। এতক্ষণ যা যা বানিয়ে বলেছিল জাহিদের নামে, এখন কি হবে এটাই ভাবতেছে। জাহিদের মুখ থেকে এমন কথা শুনে সবাই বলে ওঠে, ঠিক কথা, এই কথা তো কারো মাথায় আসলো না। তবে বাচ্চাটিকে ডিএনএ টেস্ট করা হোক। ঢাকা মেডিকেল হাসপাতালে চলে যায় সবাই। সেখানে ডিএনএ টেস্ট করতে যা যা লাগে সবকিছুই নেওয়া হয়। এরপর প্রায় 1 ঘন্টা পর নাকি রিপোর্ট আসবে, তাই সবাই অপেক্ষা করতেছে। প্রায় 1 ঘন্টা শেষে ডাক্তার চলে আসে। আপনাদের সব সমস্যার সমাধান চলে এসেছে। বলেন কি রিপোর্ট আসলো? এরপর এই বাচ্চাটি হলো মিস্টার আবির আপনার। না, আমি বিশ্বাস করি না, এটা আমার বাচ্চা হতেই পারে না। আপনি আবার টেস্ট করেন সবকিছুর। সরি, আপনি বিশ্বাস করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমাদের রিপোর্ট ভুল আসে না। আপনি চাইলে অন্য ডাক্তারের কাছেও রিপোর্ট করাতে পারেন। ঠিক আছে, অন্য ডাক্তারের কাছেই যাব আমি। এরপর সবাই আবার অন্য ডাক্তারের কাছে চলে যায়। কি আর করার, আবির বিশ্বাস না করলে আবার যখন নতুন রিপোর্ট সবার সামনে আসলো, আবির মনে মনে ভাবতেছে ডাক্তার এসে ঠিক বলবে এটা আমার বাচ্চা না। এই যে নিন রিপোর্ট। তা এখানে আবির সাহেব কে এখানে? জি ডাক্তার, আমি। এই বাচ্চাটি আপনার? এই কথাটি শোনা মাত্রই আবির যেন পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমি বলেছিলাম না এই বাচ্চা আমার না? কি হলো মিস জান্নাত, এখন কি বলবেন আপনি? জাহিদের মুখে এমন কথাটি শুনে জান্নাতে কিছু বলার মতো সাহস পেল না। কি হলো, কিছু বলুন। জান্নাত নিশ্চুপ। মা চলে এখন এখান থেকে। এরপর সবাই বাসায় চলে আসে আর জানতে পারে এটা জাহিদের সন্তান না, জান্নাত আর আবিরের সন্তান। কথাটি শুনে সবাই জাহিদের কাছে ক্ষমা চায়, কারণ জাহিদকে সবাই বিনা কারণে সন্দেহ করেছিল। আরে সমস্যা নেই। এটা বলে জাহিদ যখন রুমে আসে, এসে দেখে যে তিথি কান্না করতেছে। জাহিদ কিছু না বলে শুয়ে পড়ে। একটু পর তিথি এসে বলে, জাহিদ, আমাকে মাফ করে দাও। সবার এমন কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। ঠিক আছে, মাফ করে দিব। তাহলে বলো, আমাকে এখন মন খুলে ভালোবাসা দিবে? ঠিক আছে। এটা বলা শেষ হতে জাহিদ তিথিকে কাছে টেনে নেয় আর দেখতে পেল তিথির গোলাপি ঠোঁটগুলো কাঁপতেছে। জাহিদ এমন অবস্থা দেখে আরো কাছে টেনে নেয়। জাহিদের এমন রোমান্টিকতা দেখে তিথির নিঃশ্বাস যেন ভারী হতে থাকে। এমন অবস্থা দেখে তিথি চোখ বন্ধ করে ফেলে। জাহিদ আর কিছু না ভেবে তিথির ঠোঁট দুটি নিজের ঠোঁটের সাথে এক করে দেয়। তিথিও আপন মনে জাহিদকে সঙ্গ দিয়ে যাচ্ছে। এই, এখন ছাড়ো না গো। না ছাড়বো না। কেন, তোমার ভালো লাগছে না? জানি না। এটা বলেই আবারও কিস করতে থাকে। এইভাবেই দুজনে ভালোবাসা আদান প্রদান করতে থাকে। এদিকে বাসায় এসে আবির যেন পাগলের মতো আচরণ করছে। সে কি করবে এখন এই বাচ্চাটিকে নিয়ে, কিভাবে সমাজে মুখ দেখাবে, এটা ভেবেই জান্নাতকে ডাক দেয় আবির। এই তোর বাচ্চাটাকে এদিকে নিয়ে আয়। আবিরের কথা মতো জান্নাত বাচ্চাটিকে নিয়ে আসে। এরপর আবিরের কোলে দিতেই গলা টিপে মেরেই ফেলবো আজ তোকে। আমার কপালে এমন প্রতিবন্ধী সন্তান আসতে হবে? আবির বাচ্চাটিকে এত জোরে গলা টিপে ধরেছে যে বাচ্চাটি কান্না করা শুরু করে দিয়েছে। তখনই জান্নাত বলে উঠল, এই, তুমি কি শুরু করেছো? মেরে ফেলবে নাকি তুমি আমাদের সন্তানকে? তোকে বলছি না আমাদের সন্তান বলবি না, এটা তোর সন্তান, আমার না। কেন, এই বাচ্চাটা কি আমি পরপুরুষের দ্বারা বানিয়েছি নাকি? সেটা তুই নিজেই ভালো জানিস। ডিএনএ দেখলেই তো। ডাক্তার কি বললো, তবুও সন্দেহ করো? তখনই আবিরের না চলে আসে।
আর বলতে থাকে, আবি শোন, এই বাচ্চাকে কিছু একটা কর, কারণ এই বাচ্চা নিয়ে সমাজে মুখ দেখাতে পারবি না। আমি কি করব বলো মা? তুই কি চাস এই বাচ্চা রাখতে? না, আমি চাই না, তবে একদিনই তো সবকিছু হয় না, সবকিছু আস্তে আস্তে করব মা। ঠিক আছে, তাই কর। কি করবে তুমি আমার বাচ্চাকে? মেরে ফেলবা? প্লিজ এমন করিও না। তো এই বাচ্চা নিয়ে কি করব? আমি চাই না এমন বাচ্চা, বুঝেছিস? এমন বলতে নেই, আল্লাহ তো খুশি হয়ে দিয়েছেন। এমন সময় চুপ করবি তুই? তোর পাপের কারণে আমার বাচ্চা এমন হয়েছে। আমার পাপ মানে কি বলতে চাও তুমি? তুই জাহিদকে কত কি বলেছিস মনে আছে? কত অপমান করেছিস, কত কি বলেছিস, এই কারণে তোর এমন সন্তান হয়েছে। জান্নাত এইসব আবিরের মুখ থেকে শুনে কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। সত্যি তো, আবির যা কিছু বলেছে সত্যি বলেছে। জান্নাত নিশ্চুপ। তুই তোর বাচ্চা নিয়ে কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যা, যদি পারিস ওদেরকে বাচ্চাটাই দিয়ে আসবি। তুমি জানো না, ওরা আমার সাথে কথা বলে না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক তৈরি কর গিয়ে, যেমন করে হোক, তবু এই বাচ্চা আমার সামনে থেকে নিয়ে যা। আমি যেতে পারবো না, আমাকে মাফ করে দাও। এত কিছু আমি জানি না, আমি যা বলেছি তাই কর। জান্নাত আর কোনো উপায় খুঁজে না পেয়ে বাবার বাসায় যাবে বলে সিদ্ধান্ত নেয়। প্রায় 1 থেকে 2 মাস পরে আসবি আমার বাসায়। এতদিন পরে আসবো মানে কি বলতেছো? এতদিন থাকবো কেন আমি? এত কিছু বলতে পারবো না, আজকেই তোর বাপের বাড়ি চলে যা। ঠিক আছে, চলে যাব। এরপর জান্নাত বাবার বাসায় যায়, কিন্তু গিয়েই দেখে যে ওখানে জাহিদ আর তিথি আগে থেকেই আছে। কিন্তু এদিকে জান্নাতকে সবাই বাসায় দেখে অবাক হয়ে যায়। এই, তোকে কি এই বাড়িতে ঢুকতে দিয়েছে? বাবা, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে প্লিজ মাফ করে দাও। সরি, আমি আপনাকে চিনি না। আপনি আমার বাসা থেকে চলে যান। আমার জামাই মেয়ে এসেছে, এখন কোনো রকম ডিস্টার্ব করবেন না। বাবা, এমন করে বলতেছে কেন? আমিও তো তোমার মেয়ে। না, আমার মেয়ে একটি। না বাবা, এইভাবে বলো না প্লিজ। তোমার জান্নাত আর তিথি 2 মেয়ে। আমার মেয়ের জান্নাত মারা গিয়েছে, আপনি চলে যান। এই কথাটি শুনেই জান্নাত তার বাবার পায়ে পড়ে কান্নাকাটি করা শুরু করে দেয়। বাবা, আমাকে মাফ করে দাও। এই দেখো, তোমার নাতনিকে নিয়ে এসেছি আমি। এই কালো প্রতিবন্ধী বাচ্চাটি আমার নাতি হতেই পারে না, বুঝেছিস? এত কথা বলার ইচ্ছে নেই, আপনি চলে যান তো। আমাকে তোমরা জায়গা না দিলে আমার আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। কেন, তোমার শ্বশুরবাড়ি কি হলো? এরপর জান্নাত সবাইকে সবকিছু খুলে বলে যা যা হয়েছে। ভালোই তো হয়েছে, আমার মান সম্মান সব মাটিতে ডুবিয়ে গিয়েছিলে, এখন বুঝ মজা কেমন লাগে। তখনই জাহিদ বলে ওঠে, বাবা, হিটুকু বাচ্চা নিয়ে কোথায় যাবে? যদি পারেন ক্ষমা করে দেন। তুমি তো জানো বাবা, এই মেয়ে কত খারাপ। আমি চাই না আমার এই মেয়ে আমার বাসায় ঢুকে আবার কিছু করুক। ঠিক আছে বাবা, আপনি যেটা ভালো বোঝেন। এরপর জান্নাতের বাবা জান্নাতকে আর বাসায় উঠতে দেয়নি। এরপর জান্নাত কোনো উপায় না পেয়ে আবার আবিরের কাছে চলে যায়। সবাই ভাবতেছেন তিথি আর জাহিদ কবে আসলো শ্বশুরবাড়িতে। তিথি বলতেছিল যে চলো আজ আমাদের বাসা থেকে ঘুরে আসি, তো সেজন্য তারা শ্বশুরবাড়িতে চলে আসে। তারপর তো দেখলেন কি হলো। তোমরা সবাই ভিতরে চলো। জান্নাতকে বিদায় করে দিয়ে তিথির বাবা তাদেরকে ভিতরে যেতে বলল। জাহিদ যখনই তিথির হাতটি ধরে ভিতরে আসতে যাবে, তখনই তিথি হাতটি ধরতে দিল না। জাহিদ ভাবতেছে তিথি তো এমন কখনো করেনি, আজকে হঠাৎ করেই হাত ধরতে দিল না কেন? কারণটা বুঝতে পারল না জাহিদ। এরপর তিথিকে কিছু না বলে ভিতরে আসলো। খাওয়া দাওয়া শেষ করে জাহিদ তিথিকে বলল, তিথি চলো একটু ছাদে যাই তোমাদের। আপনি যান, আমি যাব না। তোমার আবার কি হলো বলবে একটু? কিছু হয়নি, আপনি যান, আমার ভালো লাগতেছে না। বলো না শোনাবো আমার। আপনি ভালো করেই জানেন কি হয়েছে। জানলে কি আর তোমাকে বলতাম? থাক, জানা লাগবে না, অজানাই থাক। জাহিদ কিছু না বলে তিথিকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ মাই ডিয়ার ওয়াইফ। তবুও তিথি কোনো কথা বলল না, বরং জাহিদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বলবা তো কি হয়েছে? তিথি নিশ্চুপ। ঠিক আছে, তাকো তুমি তোমার বাবার বাসায়, আমি চলে গেলাম। এটা বলেই জাহিদ চলে আসে। তিথি জাহিদকে বাধাও দিল না। এদিকে তিথি মনে করেছিল জাহিদ হয়তো মজা করতেছে, যাবে না, কিন্তু প্রায় 10 মিনিট হলো জাহিদ আর ভিতরে আসতেছে না।
তাই অতি আগ্রহে একটু বাইরে আসে তিথি। এসে দেখে কোথাও নেই জাহিদ। বাবা, জাহিদ কোথায়? জামাই বাবাজি বলল একটু নাকি কাজ আছে বাইরে, তাই কাজ শেষ করে আসবে। এটা বলেই তো চলে গেল। কথাটি শোনা মাত্র জাহিদকে ফোন দেয় তিথি, কিন্তু ফোনও অফ। কি করবে বুঝতেছে না। কোনো কিছু না ভেবেই তিথিও রওনা দেয় জাহিদের বাসার উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পর যখন বাসায় আসে তিথি, তখন দেখতে পায় যে জাহিদ রুমেও নেই। তাই ছাদে গিয়ে দেখে যে জাহিদ ছাদের এক কোনায় বসে বসে সিগারেট খাচ্ছে। কোনো কথা না বলে পেছন থেকে গিয়ে জাহিদকে শক্ত করে জড়িয়ে ধরে তিথি। জাহিদ পিছন ফিরে দেখে যে তিথি। তুমি এখানে? তুমি চলে আসলে আর আমি বুঝি ওখানেই থাকবো? সেটা হয় নাকি? ভালোই নাটক জানো। কি? আমি নাটক করি? ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। এটা বলেই যখনই তিথি চলে আসবে ঠিক তখনই জাহিদ হাতটি ধরে ফেলে। কোথায় যাবা শুনি আমাকে ছেড়ে? জানি না। আচ্ছা বলো তো, আজ কেন এমন করলে আমার সাথে? তুমি কেন তখন বলছো বাবাকে যে জান্নাতকে ক্ষমা করে দিতে? তুমি জানো না ও কত খারাপ, আর তুমি ওর দিকে সায় দিতেছো, তাই এমন করেছি। তাই বলে এমন করবা? আমি খুব কষ্ট পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমার কষ্ট দূর করতেছি। এই বলে এই দুজনে দুজনকে জড়িয়ে ধরে। দেখছো আকাশটা আজকে ভালো না? মনে হয় বৃষ্টি হবে। ভালোই হবে, আজকে বৃষ্টিতে গোসল করবো দুজনে মিলে। জাহিদ আর তিথি যখন কথা বলতেছিল এমন সময় বৃষ্টিও শুরু হয়ে যায়। তিথি তো বৃষ্টিতে ভেজা শুরু করে দিল, আর জাহিদ তা তাকিয়ে দেখছিল। এই কি দেখো এমন করে? তোমাকে দেখছি। ইস, বৃষ্টিতে ভেজার সময় তোমাকে আরো কত সুন্দর দেখাচ্ছে। আগে বুঝি দেখো নাই, আজকে নতুন করে দেখতেছো মনে হয়। জানো, এখন তোমার প্রেমে পড়ে যাচ্ছি। তোমার এই অবস্থা দেখে অপরূপা তুমি। এই, আমার কিন্তু লজ্জা করছে, এমন করে বলো না তো। এরপর জাহিদ তিথিকে কাছে টেনে নিয়ে কপালে একটি চুমু এঁকে দেয়। এবার যেন বেশি লজ্জা পেল তিথি, তাই জাহিদের বুকে মাথা লুকালো। এদিকে জান্নাত আবার আবিরের বাসায় এসে দেখতে পায় যে আবিরের মামাতো বোন এসেছে। তোকে না বলেছি 2-3 মাস পর আসবি, তাহলে এখন আসলি কেন? ওরা আমাকে উঠতে দেয়নি। তাই বলে এখানে চলে আসবি? তাহলে কোথায় যাব? এইটা তোর বউ আর মেয়ে পাসনি? এসব মেয়েকে কেউ বিয়ে করে নাকি? মিম আবিরের মামাতো বোন। তুই আমার সামনে থেকে সর, এই বাচ্চা নিয়ে আমার সামনে আসবি না। জান্নাত বুঝতে পারছে না এসব কি হচ্ছে। আবির এমন চেঞ্জ কিভাবে হলো। জান্নাত আর কোনো উপায় না বলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। প্রায় 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর পর দেখতে পায় যে আবির এখনো ঘুমাতে আসেনি। রাত প্রায় 12টা বাজে। তাই একটু বাইরে খুঁজতে আসে জান্নাত, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তাই জান্নাত ছাদে যেতে থাকে আবিরকে খোঁজার জন্য। তখনই গেস্ট রুম থেকে শব্দ শুনতে পায় জান্নাত। জান্নাত জানালা দিয়ে দেখে যে আবির ও তার মামাতো বোন এক বিছানায় শুয়ে পরকিয়া করছে। এমন অবস্থা নিজের চোখে দেখবে জান্নাত ভাবতেই পারেনি। তখন জান্নাত শুনতে পায় আবির তার মামাতো বোনকে বলছে, আই মিম, তোমাকেও যে আমি বিয়ে করেছি এই কথাটি যেন জান্নাত না জানে। কেউ জানবে না। আচ্ছা, কবে এই মেয়েকে বাড়ি থেকে বের করবে? অপেক্ষা করো, এরপর দেখোই না কি করে বের করি। কোন একটা কাহিনী করে ওকে ডিভোর্স দিব আমি, বুঝছো? এতদিন আমি কোথায় থাকবো? কোথায় আবার থাকবে? আমার বাসায় থাকবে। মা তো জানে যে তুমি আমার বউ, তো সমস্যা নেই। তবু যদি জান্নাত জানতে পারে তখন কি হবে? জানবে না, বুঝছো? ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি পারো জান্নাতকে বাসা থেকে বের করো। অবশ্যই। এই শোনো, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি রুমে যাই, তা না হলে সন্দেহ করবে জান্নাত। এই থাকো না আরেকটু পাশে, তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। ঠিক আছে জান আমার। ফজরের সময় উঠে রুমে যেও, এখন থাকো তুমি। তাই বুঝি জান আমার। এটা বলে আবির মিমকে আদর করতে থাকে। আর এইসব দেখে জান্নাতে এতটাই কষ্ট পাচ্ছে যে কাউকে তা বলে বুঝাতে পারবে না। এরপর জান্নাত চোখের পানি মুছতে মুছতে রুমে যায়। আবির আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু আবির আসার নামগন্ধ নেই। কান্না করতে করতে জান্নাত কখন ঘুমিয়ে পড়ে নিজেই জানে না। যখন জান্নাতের ঘুম ভাঙলো তখন দেখে যে আবির সোফায় শুয়ে আছে। ব্যাপারটা বুঝলো না জান্নাত। জান্নাত ভাবছে, যে ছেলেটা আমাকে ছাড়া ঘুমাতে পারতো না,
আর সেই ছেলেটা আজকে আমাকে ছেড়ে সোফায় ঘুমিয়ে আছে। এইসব কিছু জান্নাত ভাবছে, এমন সময় আবিরের ঘুম ভাঙে। তখনই জান্নাত আবিরকে বলে, তুমি সোফায় কেন ঘুমাচ্ছিলে? ভালো লাগছে তাই ঘুমিয়েছি। কোনো সমস্যা আছে তোর? সমস্যা তো আছে, কারণ হলো বিছানায় তো জায়গা আছে। তাহলে এখানে ঘুমানোর কারণটা কি জানতে পারি? তোর এই প্রতিবন্ধী সন্তানের সাথে আমি ঘুমাবো, এটা তুই কিভাবে ভেবে নিলি? ও সেটাই তো, ঠিক আছে, সোফায় আমি ঘুমাবো আমার সন্তান নিয়ে, তুমি খাটে ঘুমাও, কেমন? ঠিক আছে, আজ থেকে ঘুমাবো। একটা কথা বলি আমি। বল, কি বলবি? তোমার জীবনে কি অন্য কেউ আবির্ভাব হয়েছে? কি বললি তুই? আমাকে দেখে কি এমন মনে হয়? তোর সাহস কিভাবে হলো আমাকে এমন কথা বলার? ঠিকই তো, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। তোর যা ইচ্ছা বলতে পারিস। এমন সময় মিম রুমে এসে বলল, ভাইয়া চলো না একটু ঘুরতে যাই, আমি এই শহরের কিছুই তো চিনি না। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হচ্ছি। এটা বলা মাত্রই জান্নাত বলে ওঠে, আমিও যাব তোমার সাথে ঘুরতে। না, তুই যেতে পারবি না। আর আমার বোন এই শহরে কিছু চিনে না, তাই ওকে একটু ঘুরতে নিয়ে যাব। তো আমি সাথে গেলে সমস্যা কি তোমার? এত কথা বলবি না, তুই বাসায় থাক। না, আমি যাব। জান্নাতের এমন জেদ দেখে আবির কোষে একটা থাপ্পড় মারে। তোকে বলছি না বাসায় থাকতে? আমি গেলে তো তোমাদের প্রেম হবে কিভাবে? তাই তো। কি বললি তুই? কেন, ভুল কিছু বললাম নাকি আমি? এত বড় সাহস তো, তুই আমাকে এসব কথা বলিস? এই বলে আবির একটি লাঠি নিয়ে সেই জান্নাতকে মারতে থাকে। ভুলবশত একটা লাঠির বাড়ি জান্নাতের সন্তানের পায়েও লাগে। সাথে সাথে জান্নাত তার সন্তানকে কোলে নিয়ে দেখে তার সন্তান মারা গিয়েছে। জান্নাত যখনই দেখে সন্তান মারা গিয়েছে, তখনই জান্নাত কান্না করা শুরু করে দেয়। একটি কথা বলি, সন্তান যেমনই হোক না কেন, মা তো মাই। কারণ সন্তান অন্ধ বা কথা বলতে পারে না, চলতে পারে না, তবুও মায়ের ভালোবাসা কমে না। তেমনি জান্নাত খারাপ হলেও একটি সন্তান জন্ম দিয়েছে, তাই সন্তানের প্রতি আরও ভালোবাসা আছে। আবিরও ভাবতে পারেনি যে এমন একটা ঘটনা ঘটে যাবে। এরপর পুরো এলাকার মানুষকে জানানো হয় যে সন্তান অসুস্থ হয়ে মারা গিয়েছে। সবার মনে তবুও সন্দেহ থেকে যায়, কিন্তু কেউ কিছু বলে না। এদিকে আবিরও জান্নাতকে বলে দেয়, যদি মুখ খুলে যে বাচ্চাকে আবির মেরে ফেলেছে, তবে জান্নাতকেও এমনভাবে মারতে মারতে মেরে ফেলবে। এই ভয়ে জান্নাতও চুপ হয়ে থাকে। এভাবেই জান্নাতের জীবন কাটতে লাগলো। জান্নাতকে এখন আর আবির আগের মতো ভালোবাসে না। ভালোভাবে কেউ কথাও বলে না তার সাথে, ঠিকমতো খেতে দেয় না। এর কারণ হলো আবির এখন মিমকে বিয়ে করেছে। আবির ও মিম সুন্দর জীবন অতিবাহিত করতে থাকে। আবির এখন মিমকে শুধুমাত্র ভালোবাসে আর জান্নাতকে ঘৃণা করে। এর কারণ হলো মিম অনেক টাকা দিয়ে আবিরকে বিয়ে করেছে। এর মানে আবির টাকার জন্য সবকিছু করতে পারে। জান্নাতকে অনেক মারে সবাই, যাতে করে জান্নাত বাসা থেকে চলে যায়। কিন্তু জান্নাত যাবে কোথায়, খাবে কি, এগুলো ভেবেই কোথাও যায় না। হাজারো মার খাওয়ার পরেও এই বাসায় থাকে কাজের মেয়ের মতো। এরই মধ্যে আবির জান্নাতকে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু জান্নাত দেয়নি এখনো, কারণ আবিরকে সত্যি অনেক ভালোবাসে যে জান্নাত। এমন করে প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেল। হঠাৎ একদিন জান্নাতের বাবা তিথির বাসায় বেড়াতে আসে। এসে দেখতে পায় জান্নাতের এমন নাজেহাল। এই অবস্থা দেখে অনেক কষ্ট হয় জান্নাতের বাবার, কিন্তু কিছু বলল না। জান্নাতের বাবা তিথির বাসায় এসেছে কারণ হলো তিথির বাচ্চা হবে সেজন্য। বাবা দোয়া করো আমার জন্য, শুনেছি বাচ্চা হওয়ার সময় নাকি অনেক কষ্ট হয়, আবার অনেকে মারাও যায়। অবশ্যই মা, দোয়া করব। তোমার কিছু হবে না, চিন্তা করো না তুমি। এরপরে তিথির পেটে ব্যথা ওঠে, তাই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জাহিদ, আমার না খুব ভয় লাগছে, যদি আমার কিছু হয়। ওই চুপ করবে তুমি, এসব কথা বলতে নেই, তোমার কিচ্ছু হবে না। তবুও কথা দাও, যদি আমার কিছু হয় তাহলে আমার সন্তানকে কখনো অবহেলা করবে না, কখনো কষ্ট দেবে না, কথা দাও। ঠিক আছে, তোমাকে কথা দিলাম। একটি চুমু দাও না জাহিদ আমার কপালে। জাহিদ কিছু না ভেবে
কপালে চুমু দেয়। এরপরেই হসপিটালে ভর্তি করানো হয়। ডাক্তার, আমার স্ত্রীকে দেখুন প্লিজ। সমস্যা নেই, আপনারা বাইরে থাকেন, বাচ্চা হলেই আপনাদের জানানো হবে। জাহিদ, আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না পাগলি, আমরা আছি তো। এরপরে নার্স তিথিকে অপারেশন কেবিনে নিয়ে গেল। সবাই উপরে এসে অপেক্ষা করছে। প্রায় 1 ঘন্টা পরে ডাক্তার বাইরে এসে বলল, সরি মিস্টার জাহিদ, আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। এই নিন আপনার সন্তান। ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে সবাই যেন চমকে গিয়েছে। কেউ আর বাচ্চাটি নেওয়ার সাহস পাচ্ছে না। সবাই তিথির কথাই ভাবতেছে। ডাক্তারের এমন কথা শুনে জাহিদ বাচ্চাকে না নিয়ে সোজা অপারেশন রুমে চলে যায়। গিয়ে দেখে যে তিথিকে সাদা কাপড়ে মুখটি ঢেকে রেখেছে। তখনই জাহিদ বলে, তিথি, এই তিথি, তোমার কিচ্ছু হতে দিব না আমি। এই দেখো না, আমি এসেছি, তোমার সাথেই তো আছে। একটু চোখ মেলে দেখো না। ও তিথি, কথা বলো। তোমার কিছু হতে পারে না, আমি তোমাকে কিছু হতে দিব না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তিথি। জাহিদের এমন পাগলামি ওর মা এগিয়ে আসে। বাবারে, বৌমা আর নেই এই দুনিয়াতে। আমার সাথী কেন এমন হয় মা? জীবনে একটু সুখ করতে পারলাম না। যখনই সুখের দিন আসলো, যাকে ঘিরে আমার সব সুখ, আজ সেই চলে গেল। এইসব বলতেছে আর পাগলের মতো কান্না করতেছে জাহিদ। তিথি, চোখ খুলে দেখো না, তোমার সন্তান, তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করতেছে। জাহিদের হাজারো চোখের পানিও যেন তিথির ওই চোখ আর খুলতে পারছে না। এই দিদি, তোমার এই কালো জামাইটাকে আর কে ভালোবাসবে তুমি ছাড়া? ওঠো না দিদি প্লিজ, আমি যে পারবো না তোমাকে ছাড়া থাকতে। তোমাকে খুব ভালোবাসি দিদি। হাজারো অজুহাতে যেন তিথিকে আর ফেরাতে পারছে না। এমন করলে তো হবে না জাহিদ, তুমি যদি এমন করো তাহলে তোমার সন্তানের কি হবে? তিথির বাবা কঠোর হয়ে জাহিদকে কথাটা বলল, কারণ যদি এখানে তিথির বাবাও খুব বেশি কান্না করে তবে জাহিদকে আটকানো যাবে না। বাবা, আমার তিথির কি হলো? কেন আমাকে একা রেখে কিভাবে চলে গেল? আমি এখন কি নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচবো? জাহিদের এমন কথা শুনে তিথির বাবা কি বলবে ভেবে পাচ্ছে না। এরপরে তিথিকে বাসায় নিয়ে আসা হয়। সব কাজ ঠিকঠাক করে তিথিকে কবর দিয়ে আসা হয়। কবর দিয়ে এসে সবাই ভাবতেছে, এখন এই বাচ্চাটির কি হবে? কে দেখাশোনা করবে? কে মায়ের আদর দিয়ে বড় করবে? আমি ওকে দেখাশোনা করব, আমি মানুষের মতো মানুষ করব। সবাইকে বলে রাখা ভালো, বাচ্চাটি হয়েছে মেয়ে, একদম তার মায়ের মতো হয়েছে, ফুটফুটে সুন্দর। জাহিদের এমন কথা শুনে জাহিদের মা বলল, জাহিদ, বাচ্চাটিকে কি খাওয়াবো? কিছুই তো খাইতে চাচ্ছে না। মায়ের দুধ না খেলে কিভাবে এই অবস্থায় বাঁচবে? গরুর দুধ মুখে নিতেই চাচ্ছে না। সমস্যা নেই মা, ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবো। এরপর জাহিদ ডাক্তারের কাছে ফোন দেয়। ডাক্তার, বাচ্চা তো কিছুই খেতে চাচ্ছে না। গরুর দুধ খাওয়ানোর চেষ্টা করুন একটু। এরপর সেটাও করেছি কিন্তু খায় না। তাহলে দেখেন আপনার বাসার আশেপাশে কোনো গর্ভকালীন মা আছে নাকি, যদি থাকে তো তাকে বলে একটু খাওয়ানোর চেষ্টা করেন। ঠিক আছে ডাক্তার। এরপর সবাই খুঁজতে থাকে এমন মহিলা কেউ আছে নাকি যে বাচ্চাটিকে একটু দুধ খাওয়াবে। অনেক খোঁজার পরও কেউ খুঁজে পেল না। এইভাবে 2 দিন চলে গেল, কিন্তু কোনো মহিলা খুঁজে পেল না। সবাই অনেক হতাশ হয়ে ভাবতেছে কি করা যায়। অন্যদিকে জান্নাত এইসব কিছু জানতে পেরে মনে মনে ভাবতে থাকে, আমি যদি তিথির বাচ্চাকে খাওয়াই তাহলে বাচ্চাটি বেঁচে যাবে, আর আমার বাচ্চাটি তো মারা গিয়েছে 4 থেকে 5 মাস হয়েছে, কিন্তু ওরা কি আমাকে বাচ্চাটি দিবে? দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখি, জান্নাত কিন্তু তার নিজের ভুল বুঝতে পেরেছে আর অনেক শাস্তিও পেয়েছে। তাই এখন জান্নাত ভালো হয়ে গিয়েছে। এইসব ভাবতে ভাবতে জান্নাত জাহিদের বাসায় চলে যায় সবার সামনে। সবাই তখন আলোচনা করছে। এরই মধ্যে সেখানে জান্নাত গিয়ে সবাইকে বলল, আচ্ছা, আমি কি একটু বাচ্চাটাকে দেখতে পারি? তখন জাহিদ জান্নাতকে দেখে রেগে গিয়ে বলল, এই তোকে কি এই বাসায় ঢুকতে দিয়েছে? বেরিয়ে যায় এখনই বাসা থেকে। তবুও জান্নাত জোর করে বলে ওঠে, আমার বাচ্চাটি তো মারা গিয়েছে প্রায় 4 থেকে 5 মাস হয়। আমি কিন্তু চাইলে বাচ্চাটিকে দুধ খাওয়াতে পারি। জান্নাতের এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ যে মেয়েটি এত খারাপ
সেই আজ এমন কথা বলতেছে, সবাই ভেবে চিনতে পড়ল। আচ্ছা ঠিক আছে, দেখো। কিন্তু জাহিদ তখনই বলে উঠল, না, আমি এই মহিলার কাছে দেবো না। ওই মহিলার খালনাগিনী আমার বাচ্চাটিকেও শেষ করে দিতে এসেছে। আপনি চলে যান এখান থেকে, আপনাকে খাওয়ানো লাগবে না। এরপর জান্নাত চলে যেতে ধরে, কিন্তু বাচ্চাটি এতটাই কান্না শুরু করে দেয় ক্ষুধার জ্বালায়। তখন সবাই জাহিদকে বুঝায় যে জান্নাত তো ভালোও হতে পারে, একবার দেখো না দিয়ে জাহিদ। অনেক বোঝানোর পর জাহিদ রাজি হয়। এরপর জান্নাতের কাছে বাচ্চাটিকে দেওয়া হয়। যখনই বাচ্চাটিকে দুধ পান করানো হয়, আশ্চর্যভাবে বাচ্চাটির কান্না থেমে যায়। এমন অবস্থা দেখে সবাই তো রীতিমতো অবাক হয়ে যায়। এই যেন নিয়তির খেলা। জাহিদও আর জান্নাতকে কিছু বলল না। জান্নাত, তুমি কি প্রতিদিন এমন করে ওকে খাওয়াতে পারবে? এমন কথা শুনে জান্নাতও রাজি হয়ে যায়। এরপর এভাবেই দিন কাটতে লাগলো। জান্নাত সময় পেলেই চুপিসারে এসে দুধ পান করিয়ে চলে যায়। সবাই ভাবতে লাগলো জান্নাত এখন ভালো হয়ে গিয়েছে। এইরকম চলতে চলতে বাচ্চাটি যখন 4-5 মাস হয়, তখন বাচ্চাটি আর জান্নাতকে ছাড়া থাকতে চায় না। এখন কি করবে সবাই এটাই ভাবতেছে। তখনই জান্নাত বলল, আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সাথে থাকবো। তোমার স্বামী কিছু বলবে না? আবির তো আমাকে ডিভোর্স দিয়েছে 1 বছর আগে, শুধুমাত্র আমিই দেইনি। তাদের বাসায় আমি এখন শুধু চাকরানির মতো থাকি। এখন ভাবতেছি ডিভোর্স আমি দিয়েই দিব এই বাচ্চাটির জন্য। মানে কি বলতেছে এসব? আমিও এখন আবিরকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে ওকে মুক্ত করে দেব, কারণ ওর তো এখন বউ আছে আমি ছাড়াও। জান্নাতের এমন কথা শুনে জাহিদের কিছু বলল না। এদিকে জান্নাতকে এখন সবাই অনেকে বিশ্বাস করে, কারণ জান্নাত ওর ভুলগুলো বুঝতে পেরেছে। জান্নাতের বাবাও ক্ষমা করে দিয়েছে জান্নাতকে, কারণ তিথির মেয়েকে এত আদর ও ভালোবাসা দিয়ে মানুষ করতেছে। তাই তিথির মেয়ের নাম রোজা রাখা হয়েছে। আজ জান্নাতও ডিভোর্স পেপারে সাইন করে আবিরকে বলল, এই নাও আবির, তোমার ডিভোর্স পেপারে আজ আমি সাইন করেছি, আজ থেকে তুমি মুক্ত। আবির এটা পেয়ে এতটাই খুশি হয়েছে সেটা ভাবতেও পারছে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ জান্নাত, আমাকে মুক্তি করার জন্য। জান্নাত কান্না চোখে বলে, ঠিক আছে, ভালো থেকো আবির। এটা বলেই জান্নাত চলে আসে জাহিদের বাসায়। এখন জান্নাত সবার সাথে ভালো ব্যবহার করে, সবাইকে অনেক ভালোবাসে। আগের ভুলের জন্য সবার কাছে মাপ চেয়ে নেয়। সবাই জান্নাতকে মাপও করে দেয়। নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে রোজাকে। এইভাবে প্রায় 4 বছর কেটে যায়। রোজা জান্নাতকে মা বলেই ডাকে, কারণ রোজা জানে না যে জান্নাত তার সত্যিকারের মা নয়। হঠাৎ একদিন জান্নাত সবার উপস্থিতিতে বলে উঠল, জাহিদ, আজ তো প্রায় 4 বছর হলো রোজার। এখন তো আমার দরকার নেই, তাই আমি এখান থেকে চলে যেতে চাই। আর কতদিন থাকবো আপনাদের বাসায়? কথাটি শুনে সবাই অবাক হয়ে যায়। কি বলতেছে এসব জান্নাত? তখন জাহিদের মা বলে ওঠে, কেন জান্নাত, আমাদের সাথে কি তোমার ভালো লাগছে না? অবশ্যই লাগে, কিন্তু কোন অধিকারে থাকবো আমি এখানে? তখনই জাহিদ বলে উঠল, কেন বউয়ের অধিকারে থাকবে? রোজার মা হিসাবে থাকবে। বউ মানে? মা বলেছে তোমাকে আবার বিয়ে করে নিতে। তুমি নাকি অনেক ভালো হয়ে গিয়েছো, সবার মন জয় করেছো। তাই মা আমাকে বলেছে সামনের মাসে আমাদের বিয়ে। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু তুমি তো থাকতে চাইতেছো না। না না, আমি থাকবো। জান্নাতের এমন কথা শুনে বাসার সবাই হেসে দেয়। আচ্ছা, আজ বিয়েটা হলে হয় না? আজকে? কারণ আজকে রোজার 4 বছর পূর্ণ হয়েছে, সেটা মনে রেখে আজকে বিয়েটা হলে ভালো হতো। ঠিক আছে। এরপর জাহিদ আজকেই জান্নাতকে বিয়ে করে। আজ তাদের বাসর রাত। জান্নাত, রোজা কি ঘুমিয়েছে? ঘুমিয়েছে। তখন জাহিদ জান্নাতের কাছে গিয়ে বলল, জান্নাত, কখনো রোজাকে কষ্ট দিও না, নিজের সন্তানের মতো দেখে রেখো। তুমি কি কথা দিলাম রোজা আমার নিজের মেয়ের মতোই ভালোবাসা পাবে। জানো, আজ তিথির কথা খুব মনে পড়ছে। তিথি থাকলে আজ কত খুশি হতো। যাই হোক, ঘুমিয়ে পড়ে জান্নাত। বাসরাতে বুঝি সবাই ঘুমিয়ে পড়ে? তবে কি করে শুনি? এ কথাটি শেষ হতে না হতে জান্নাত জাহিদকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। যাও, তুমি খুব দুষ্ট। কে শুনে কার কথা? জাহিদ পাগলের মতো ভালোবাসতে থাকে জান্নাতকে।
আর এভাবেই জান্নাত, জাহিদ, রোজা তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। সমাপ্ত।